তোর এত বড় সাহস আমার কলেজের সামনে সিগারেট খাস? দেখতে তো স্টাইলিশ লাগে, সিগারেট খাস কেন? মেয়েটা থাপ্পড় মারে আমার রাগ উঠে গেল। মিস, আপনাকে কিছু করিনি, আপনি মেয়ে মানুষ বলে, নাহলে এতক্ষণে মেরে আপনাকে তক্তা বানিয়ে ফেলতাম। নাবিলা, ছেলেটা মনে হয় নতুন এই শহরে, তোকে চিনতেছে না, তাই তোর সাথে এভাবে কথা বলছে। এই শহরে আগে থাকলে তোর সাথে এইরকম খারাপ ব্যবহার করতো না। ও, থাপ্পড় মারা মেয়েটার নাম তাহলে নাবিলা? দোস্ত, এরা কে ভালো করে শিক্ষা দে যাতে তোকে একবার চিনে ফেলতে পারে। তখনই নাবিলা বলল, এই ছেলে, তোর বাবা মায়ের নাম্বার দে। আচ্ছা নেন, 018। নাবিলা নাম্বারটায় কল দিল। কল আসলো আমার মোবাইলে। তা দেখে নাবিলা বলল, ওই আমি তোর নাম্বার দিতে বলি নাই, তোর বাবা মার নাম্বার দে। বাবা মা থাকলে নাম্বার দেবো, নাহলে কিভাবে দেবো? মানে? বাবা মা অনেক আগে উপরে। ও সরি, আমি এভাবে বলতে চাই নাই। ইটস ওকে। তখনই স্বাদ আসলো। কিরে শালা, তোকে কখন থেকে খুঁজতেছি স্টেশনে, তুই কই ছিলি? তুই আসতেছিস না দেখে আমি এদিকে চলে আসছি। স্বাদ নাবিলাকে দেখে বলল, আসসালামু আলাইকুম আপু, আপনি? আমি। এই শালা, তুই আর আপু ডাকতেছিস কেন? ও তো তোর বয়সী। আর এই বজ্জাত মায়াটা তো আমাকে আর কিছু বলতে না দেই হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। আর নাবিলাকে বলল, আপু, ও এই শহরে নতুন, তাই আপনাকে চিনতে পারিনি আপু, আপনি ওকে মাফ করে দিবেন। ইটস ওকে, আর আমরা সেম বয়সী, তাই আপু না বললেই হবে। নাবিলার কথা শুনে স্বাদ আর নাবিলার দুই বান্ধবী অবাক হয়ে নাবিলার দিকে তাকিয়ে আছে। এই হালা, এভাবে থাকাস কি? চল তো, এখানে থেকে ক্ষুধা লাগছে, আর এই পেটনির লগে কথা না কইয়া চল। আমি স্বাদের হাত ধরলাম, আর স্বাদ দিকে ভয় কাঁপতেছে। তখনই নাবিলা পিছন থেকে বলল, আর একটু কথা বলে যাও। যা শাকসুন্নি, তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। আমি এটা বলে স্বাদকে সেখান থেকে টেনে নিয়ে আসি। এইদিকে নাবিলা আর ওর বান্ধবীরা। নাবিলা, তুই তো কাউকে সিগারেট বা তোর সাথে কেউ উঁচু গলায় কথা বলে তুইও তার হাড্ডি গুড্ডি ভেঙে দিতি, তাহলে ওই ছেলেটাকে কেন কিছু বললি না? কারণটা কি? নেহা ঠিক বলছো। নাবিলা বেবি, তুমি এখন বলবা। কি রে, কিছু বল। আসলে দোস্ত, হয়েছে কি? কি হয়েছে বলো। ওকে প্রথম দেখাতেই ক্রাশ খাইছি। কি? ওই ছেলেটাকে দেখে মনে আমার হাত পিট বেড়ে গেছে। কি তাহলে তুই ওই ছেলেটার প্রেমে পড়ে গেছিস? তোর নাবিলা বাবু, তুমি প্রেমে পড়ে গেছো? আচ্ছা, আমরা তো ওই ছেলেকে চিনি না, তাছাড়া ও এখানে কি জন্য আসছে, ও কি এখানে থাকবে না থাকবে কিছু জানি না, এমনকি ওর নামটাও পর্যন্ত আমরা জানি না। সব জানতে পারবো, তার জিনিস আমার কাছে আছে। মানে? কারণ ওর বন্ধু সাদ আর ওর ফোন নাম্বার আমাদের কাছে আছে, আর ওর নাম্বার আমার কাছে আছে। ওয়াও, তাহলে ওর ফোন নাম্বার কল দেওয়া যাবে, আর সাদের থেকে সব কিছু জানা যাবে ওর ডিটেল সম্পর্কে। তা না হলে বাবাকে বলে ওর সব ডিটেলস সম্বন্ধে জানা যাবে। ঠিক বলছোস। তোরা এখন ক্লাসে চল। ওরা সবাই ক্লাসে চলে গেল। আর এদিকে আমি স্বাদকে টেনে কিছু দূর আনার পর স্বাদ বলল, ওই শালা, তুই জানোস নাবিলাকে? জানলে আমার কি হইব? পুলিশের প্রধানের মেয়ে। দূর হলা, পুলিশ প্রধানের বাসা তো ঢাকায়, পুলিশ প্রধানের মেয়ে এখানে থাকবো কেমনে? ও এখানে ওর মামার বাসায় থেকে, আর নীলা ওর মামাতো বোন। নাবিলার মামা এখানকার বড় বিজনেসম্যান। আর শালা, তুই ওকে কি বলছস? শালা, তুই তো গেছস। এই প্রিন্স কোনো পুলিশ টুলিশে ভয় পায় না। আমি একটু পাট নিলাম। তোর গাল মারা এখানেও গেল না? এসব কথা বাদ দে, এখন বল রেস কখন? বিকেলে। আর তুই নাবিলা আপুর থেকে মাছ চায়া নিস, না হলে তোকে মেরে রাস্তায় রাখবে না। এসব কথা বাদ দে, এগুলো পরে দেখা যাবে। এখন বাসায় চল। সাদা আর আমি বাসায় চলে আসি বাইক নিয়ে। বিকেলবেলা রেসের জন্য রেডি হয়ে বাইকে সাদকে নিয়ে বের হলাম। বাইকে নিয়ে বের হয়ে কিছু দূর পর এসে একটা মেয়েকে দেখলাম। মেয়েটাকে দেখতে আমি চিনে ফেললাম। মেয়েটা আমার ফেসবুকে পরিচিত, নাম সিদ্রাতুল সিনহা। মেয়েটা ফেসবুকে অনেকে ভাব নেয়। মেয়েটাকে দেখে আমি ডাক দিলাম, হ্যালো সিনহা। আমার নাম জানলেন কিভাবে? আমি প্রিন্স, তোমার ফেসবুক ফ্রেন্ড। ওয়াও, তুমি প্রিন্স? তুমি এত সুন্দর আর কিউট, কিন্তু ফেসবুকে তোমাকে এমন দেখায় কেন? আমি মনে মনে বলতেছি, শালি, ফেসবুকে আমার সাথে সেই ভাব নীতি, এখন কেন বলতেছিস কিউট? না মানে জানি না কি জন্য আমাকে ফেসবুকে কিউট দেখায় না। তুমি সত্যি অনেক কিউট আর স্টাইলিশ,
কিন্তু তুমি এখানে কেন? এই তো রেস দিতে আসছি এখানে। তোমার বাসা তো নিশ্চয়ই এখানেই। কিন্তু তুমি রেস দিতে পারো নাকি? হুম। আমরাও রেস দেখতে যাইতেছি। ও, তখন একটা মেয়ে বের হয়ে আসলো। সকিনা সকিনা বলতে বলতে। এই সকিনা, তুই এখানে? আর আমি তোকে কত খুঁজতেছি। সিনহাকে সকিনা বলে ডাকাতে আমি একটু অবাক হলাম। এই, ওর নাম সকিনা মানে? ওর নাম তো সিনহা। ওয়াও, তুমি কত কিউট। তোরে যা জিজ্ঞেস করছি তা বল। সিনহা দেখে রাগীভাবে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা চুপ হয়ে গেল। এই, আপনাকে কি বলতে বলেছি? ও আবার কি বলবে? এই চল, ভিতরে চল। তুমি চুপ, আপনি বলেন। মেয়েটা এবার বলল। আসলে সিনহার আসল নাম হলো সকিনা আক্তার, কিন্তু ওর ফেসবুকে নাম সিদ্রাতুল সিনহা। আমি এর সাথে এটা শুনে হেসে দিলাম। ও ভাই, মুঝে মারো। প্রিন্স, তোমার সাথে পরে কথা বলবো, কেমন? সিনহা এটা বলে মেয়েটাকে ঘুষি আর তারপর মারতে মারতে নিয়ে গেল। আমি এর সাথে হাসতে হাসতে বলতেছি, শালার আসল নাম সকিনা আক্তার, ফেসবুকে নাম দেয় সিদ্রাতুল জানহা। এটাই বাঙালি জাতি। তারপর সাদার আমি বাইক নিয়ে রেস দিতে চলে আসলাম। সেখানে এসে শুনি এখানকার বড় বিজনেসম্যান এখন আসেনি। উনি আসলে রেস শুরু হবে, তাই তখন আমিও রেস দেব। অপেক্ষা করতেছি। দোস্ত, জিতলে পার্টিতে হইব। দূর হালা, এখনো শুরু হয় না আর তুই পার্টি যাইতেছস? তো কি হয়েছে, কিছুক্ষণ পর তো শুরু হবে। রেস শেষ হলে পার্টি অবশ্যই দিতে হবে। শালা এখনই রেস জিতেও নাই আর তুই পার্টি চাইতেছস? তো কি হয়েছে, আমি জানি রেস তুই জিতবি। জানলে চুপ থাক। আর পার্টি হারলেও পাবি, জিতলেও পাবি। সাবধানে চালাবি। তোর ভাই কি কখনো অসাবধানে চালায় নাকি? গালটা একটু কম মারিস। তুই হালা একটু চুপ থাক। কিছুক্ষণ পর অনেকগুলো গাড়ি আসলো। মনে হয় এখানকার বড় বিজনেসম্যান আসলো। গাড়ি আসতে গাড়ি থেকে দুটো মেয়ে নামলো। মেয়ে দুটোকে দেখে তো আমি অবাক হলাম, কারণ মেয়ে দুটো হলো নাবিলা আর নীলা। মনে মনে বলতেছি, ওরা কি জন্য এখানে আসছে? মনে হয় ওরা রেস দেখতে আসছে। নাবিলা নীলা আমাকে রেস দিতে দেখে অবাক। নাবিলা, নীলা আর নীলার বাবাকে সবাই ফুল দিয়ে বরণ করে স্টেজে বসালো। কিছুক্ষণ পর রেস শুরু হবে। সবাই বাইক নিয়ে লাইনে দাঁড়ালো। আমিও একটা বাইক নিয়ে লাইনে দাঁড়ালাম। কিছুক্ষণ পর রেস শুরু হলো। আমি বাইক নিয়ে সবার আগে ফুল স্পিডে চালাচ্ছি। আমার বাইক চালানো দেখে নাবিলা অবাক হয়ে আর মনে মনে ভাবতে লাগলো, ওয়াও, ছেলেটা বাইক চালানোর কত স্টাইলিস্ট, আর কি স্পিডে বাইক চালায়, দেখে প্রেমে পড়ে গেলাম। আমি সবার আগে বাইক চালিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম। আমি রেস শেষে জেতার পর সবাই আমাকে ঘিরে ফেললো। ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর পুরস্কারের জন্য ডাক দিল। পুরস্কার নেওয়ার সময় নাবিল আমার দিকে তাকিয়ে আছে। পুরস্কার নিয়ে আমি আর সাথ সকিনা মানে সিনহার কাছে গেলাম। অনেক ভালো বাইক চালান মিস্টার। থ্যাঙ্কস। সকিনা কমো না সিনহা? প্লিজ, তুমি সিনহা বলিও। তাহলে সকিনা কারে কমো? সিনহা। ওরবে সকিনা আমার দিকে রাগীভাবে তাকালো। তখনই নাবিলা করতে এসে বলল, এখানে কি হইতেছে? তাতে তোর কি? নাবিলা আমাকে কিছু না বলে সিনহাকে বলল, এই মেয়ে, তোমাকে যেন আর প্রিন্সের আশেপাশে না দেখি, যা এখান থেকে। আপু। এটা বলে চলে গেল। এই কুতি, তুই চলে যেতে বলছিস কেন? আরে তুমি এইভাবে কথা বলো কেন? জানো আমার বাবাকে? তোর বাবার নাম জানলে চাকরি দিব নাকি? সাদ আমাকে থামতে বলতেছে, কিন্তু আমি এহলা, তুই ভয় পাস কেন? আমি আছি না? চুপ থাকতো একটু। আপু, ওকে মাফ করে দেন, ও একটু এমন টাইপেরই। এই হালা, ও তোর কোন জন্মের পরে? ওই চুপ কর। তোমরা এবার থামো। আর তোমার নাম কি? নাম বলতে চাকরি থাকবে না। এত ভাবনাও কেন? তাতে তোর কি? এই সাদ, চল তো, রেস জিতেছি, একটু মজা করব। এই মাইয়া এসে সব ভেজাল করে দিছে। আমি সাদকে টেনে বাইকে করে নিয়ে আসি। আর নাবিলা পিছন থেকে বলতেছে, কুত্তা হারামি, তোর পরিচয় আমি 10 মিনিটে বাইর করবো। আমি আর সাদ বাসায় এসে পড়ি। বাসায় আসতে সাদ বলল, দোস্ত, তুই কাজটা ঠিক করস নাই। ভালো না খারাপ সেটা পরে বোঝা যাবে। এখন তুই ওর সম্বন্ধে কথা না বলে চুপ থাক। দোস্ত, একটা কথা বুঝলাম না। নাবিলার সাথে যে ছেলে একটু খারাপ ব্যবহার করে, তাকে নাবিলা মেরে রক্তাক্ত বানিয়ে ফেলে, কিন্তু তোকে কিছু বললো না কেন? শালা, তুই সারাদিন লয়ারের মতো প্রশ্ন না করে চুপ থাক আর পার্টির ব্যবস্থা করি, চল। তারপর সাদের বন্ধুদের মিলে একটা পার্টি দিলাম। তারপরের দিন সকালে সাদের বাসা থেকে বিদায় নিয়ে ট্রেনে করে আবার বাসায় চলে আসলাম। পরের দিন সকালে কলেজে গেলাম। আমাকে দেখে আমার বন্ধুরা বলল, শালা, রেস তো মনে জিতলি, এখন পার্টি দে। শালা, জিতছি না হারছি তোরা জানলি কেমনে? প্রিন্স তো কখনো বাইক রেস হারে না, আমি জানি। তাই নাকি? এখন পার্টি দে। দেব, আগে তোদের গার্লফ্রেন্ডদের ডাক। হুম তারপর রাহা তোর গার্লফ্রেন্ড ফারিয়াকে কল দিল।
আর নীল ওর গার্লফ্রেন্ড নিধিকে কল দিল আর ওদেরকে আসতে বলল। ওরা আসলো কিছুক্ষণ পর। হাই প্রিন্স, কেমন আছোত? কবে আসছোত? ভালো, আর কালকে রাতে আসছি। আমরা সবাই ফ্রেন্ড, তাই তুই করেই বলি। ও কলেজ শেষ হলে একটা পার্টি হবে। বুঝছি, রাত কল করেই বলো। তোমরা এসে প্রিন্সের সাথে কথা বলতেছো, আমাদের দিকে তাকাচ্ছ না? আরে বাবু, তুমি রাগ করছো? তোমার সাথে কথা বলবো না, শুধু রোম্যান্স করব। আর ফারিয়া রাহাতকে তখন আমি বললাম, তোদের বাবু জানো তামা সোনা রূপা সব পরে বলিস, আমার মতো সিঙ্গেল প্লাস্টিকের সামান এগুলো বলিস না। তা তোকে কত মেয়ে প্রপোজ করে, তুই একটা পটিয়ে নিলে তো পারিস। আমি ইতিম ছেলে, আবার কি প্রেম করবো? আর এতিম হলে প্রেম করা যায় না নাকি? তাছাড়া তুই তো অনেক কিউট, একটা গার্লফ্রেন্ড বানাইয়া ফেল। তোকে কত মেয়ে প্রপোজ করে, ওখান থেকে একটা অ্যাকসেপ্ট করে মিঙ্গেল হয়ে যা। হোমো। প্রিন্স, তোর জায়গায় আমরা থাকলে এতদিনে কয়েক হাজার গার্লফ্রেন্ড বানাইয়ে ফেলব। নীল আর রাহাত এটা বলে জিব্বায় কামড় দিয়ে ফেললো। এটা শোনার পর ফারিয়ার নিধি রাহাত আর নীলের দিকে রাগে চোখে তাকালো। তখনই নিধি নীলের কান ধরে বলল, কি সারা লুচু, তোর মেয়েদের সাথে ঘোরার অনেক শখ তাই না? আর ফারিয়া রাহাতের কান ধরে বলল, কুত্তা, 10-20টা গার্লফ্রেন্ড বানাবি তাই না? তোকে আমি আজকেই শেষ। ফারিয়ার নিধি রাহাত আর নীলকে কিলঘুষি মারতেছে। ওই দুই বেচারা গার্লফ্রেন্ডের মার সইতেছে, আর আমি বেচারা ওদের গার্লফ্রেন্ডের মার দেখতেছি। তোদের সাথে আর কথা নেই, তোদের সাথে ব্রেকআপ। বাবু, আমরা তো মজা করে বলছি। রাখ তোদের বাবু, তোদের সাথে ব্রেকআপ, বললাম ব্রেকআপ। আর এদিকে নীল আর রাহাত আমার কাছে এসে বলল, দোস্ত, কিছু একটা কর, নাইলে আমি আত্মহত্যা করবো। তোর হালা, তোরাও না, এক্স গার্লফ্রেন্ড চলে গেছে তো কি হয়েছে, নতুন একটাকে খুঁজে নিবি, তার জন্য আত্মহত্যা করা লাগবে নাকি? দোষ মজা না করে বল, আমরা এখন কি করব? ঠিক আছে বলতেছি। হে বৎস, বলে যাও নিজের এক্সকে, খুঁজে নাও নতুন কাউকে। যে চলে যেতে চায় তাকে যেতে দাও, পারলে 2টা লাথি মাইরা গাড়িতে তুলে দিয়ে আসো। ওই হালা, তোর কবির গোষ্ঠী গেলা, আগে বল আমরা কি করব? দূর হালা, বুদ্ধি দিব আমি? তোরা আমার লোক এমন করস, যা তোদের আমি বুদ্ধি দিব না। দোস্ত, ভুল হয়ে গেছে, এখন কিছু একটা কর। তুই ছাড়া আমাদের কেউ আর কোনো বুদ্ধি দিতে পারবো না। কেন, আমি কি বুদ্ধির সাগর নাকি? আচ্ছা বুদ্ধি দিব, কিন্তু কাজ সফল হওয়ার পর ট্রিট দিতে হইব। দোষ যা চাস সব দিমু, তাও আমাদেরকে একটু মিল করাইয়া দে। তাহলে তোদের গার্লফ্রেন্ড 2টারে দিয়ে দে। দুর্বল। আচ্ছা বলতেছি, তোরা এখন গিয়ে গার্লফ্রেন্ডের কাছে মাপ চাইবি, যদি মাপ না করে তখন আমার কাছে আসবি, আমি অন্য বুদ্ধি দিব। আচ্ছা যাইতাছি। যদি মাপ না করে আমি অন্য থেরাপি দিব। এখন ক্লাসে চল। আমি রাহাত আর নীলা ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি ফারিয়া নিধি বসে আছে। রাহাত আর নীল ওদের কাছে গেল। বাবু, এবারের মতো মাফ করে দাও। কুত্তা হারামি, যা, কখনো আমার সামনে আসবি না, যা, আর গার্লফ্রেন্ডও বানা। রাহাত আর নীল ওদের অনেক বোঝাইছে, কিন্তু বুঝতেছে না। কিছুক্ষণ পর রাহাত আর নীল চলে আসলো। দোষ শাকচুনের 2টা কিছু বুঝছেই না, অনেক বুঝাইছি। সাবাস, তোরা বাঘের বাচ্চা। গার্লফ্রেন্ডদের কয়জন শাকচুনি সইতে পারে? তোরা সইতে পারছস, তাই তোরা বাঘের বাচ্চা। দোষ মজা বাদ দে, এখন কি করুম ক? ক্লাস শেষ হোক তারপর বলবো, এখন ক্লাস কর। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। রাহাত আর নীল ক্লাসে মনোযোগ দিতেই পারছে না, গার্লফ্রেন্ডদের টেনশনে। আমি মনে মনে বলতেছি, শালা তোরা 2টা বিড়ালের বাচ্চা, আমার ফ্রেন্ড হইলে কেমনে তোরা জানি না, গার্লফ্রেন্ডের ভয় পাস তোরা। ক্লাস শেষে রাহাত আর নীল আমার কাছে আসলো। দোষ এখন বল কি করুম? যা, লাস্টবারের মতো মাপ চেয়ে দেখ, জল্লাদরা মাপ করে কিনা। যাইতাছি। রাহাত আর নীল ফারিয়াদের কাছে গেল, কিন্তু আবারও 2টারে থাপ্পড় মাইরে দৌড়াই দিল। ওরা আমার কাছে এসা, দোষ বুঝছি, তোকে বিড়ালের বাচ্চা 2টারে দিছে। আচ্ছা, ওদের শিক্ষা দিতে হইলে আমার কথা মতো কাজ করতে হইব। বল কি করুম? আমরা 3জন কক্সবাজারে যাবো ঘুরতে। ওখানে গিয়ে মোবাইলের সিম বন্ধ রাখবো আর ঘোরাঘুরি করবো। তোদেরকে না দেখে তোদের গার্লফ্রেন্ডের কি অবস্থা হয়, কক্সবাজার থেকে ফিরে এসে কি হয় বুঝবি। দোষ গার্লফ্রেন্ড ছাড়া কেমনে থাকুম? তাহলে তুই মুড়ি খা আর তোর গার্লফ্রেন্ডের পিছে দৌড়া। নীল, চল আমরা যাবো। না দোষ, আমি যামু, আমি আমার গার্লফ্রেন্ডে শিক্ষা দিমু। সাবাস, এই না হলে বাঘের বাচ্চা। আচ্ছা, কালকে সবাই যাবো। তারপরের দিন আমরা 3জন কক্সবাজারে গেলাম। কক্সবাজারে গিয়ে অনেক ঘোরাঘুরি আর মজা করলাম। বন্ধুরা সাথে থাকায় অনেক মজা করতে পারছি। 3 দিন পর আবার বাসায় চলে আসলাম। পরের দিন আমরা 3জন কলেজে গেলাম।
কলেজে যেতেই কোত্থেকে যেন নিদের ফাড়ি এসে নীল আর রাহাতের কলার ধরেই, তারপর ফাড়ি রাহাতকে জোরে ধরে বলল, তুমি জানো আমি তোমার জন্য কত টেনশনে ছিলাম। তোমার ফোন বন্ধ ছিল, কলেজেও আসো নাই, তোমার জন্য কত টেনশনে ছিলাম। আমাকে মেরে তাড়িয়ে দিয়ে আবার আমার জন্য টেনশন করছিলা? তোমাকে আর কখনো মারবো না, সব সময় তোমার কথা মতো চলবো, তুমি যা বলবে তাই শুনবো, আর কখনো ছিঁড়ে কোথাও চাইও না। এখন থেকে আমরা কথা মানতে হবে। তোমার সব কথা মানবো, তুমি যা বলবে তাই করব। ফাড়ি ওর হাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। এদিকে নীল আর নিধির অবস্থাও একই। কিছুক্ষণ পর ওরা আমার কাছে এসে বলল, দোষ প্ল্যানটা জোশ ছিল, কলেজ শেষ হলে পার্টি পাবে। কিসের প্ল্যান, কিসের পার্টি, কিছুই বুঝতেছি না। বুঝা লাগবে না, আমরা একটু আসতেছি। যা, গার্লফ্রেন্ড পাইয়া আমাদের তো বলেই যাইতেছস। না দোস্ত, তোরে কি ভোলা যায়? তুই তো জানের টুকরা। পামনা দিয়ে এখন যা। প্রিন্স, আই প্রিন্স। কে যেন প্রিন্স বলে পেছন থেকে ডাক দিল। আব্বে কোন হালাই এই মধুসূরে ডাক দিল? আমি পিছনে ফিরে দেখি নাবিলা। নাবিলাকে দেখে তো আমি অবাক। এই মায়া, তুই এখানে কেন? আসতে পারি না বুঝছি। নাবিলার পিছনে দেখে অনেক পুলিশ, মনে হয় ওকে গার্ড দিতে আসতে পারছস। বাবার অনেক সম্পদ আছে, যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারিস। তাই এখানে কি? আচ্ছা, তোমার কি ভয় করে না? আমার কাছে এতগুলো গার্ড থাকতে তুমি আমার সাথে এভাবে কথা বলো? আমি যদি তোমাকে গার্ডদের মারতে বলি তখন? প্রিন্স মায়েরকে সেদিন থেকে ভয় পায় না, যেদিন থেকে তার মা বাবা তাকে ছেড়ে চলে গেছে। প্রিন্স যদি এখন মারা যায়, প্রিন্সের জন্য খাদারও কেউ নেই। সো প্রিন্সের মরার কোনো ভয় নেই। সরি, আসলে আমি ওভাবে বলতে চাই নাই। আচ্ছা, ওই দিনের জন্য সরি। কোন দিনের জন্য? ওই যে ওই দিন কলেজের সামনে আসলে আমি সিগারেট খাওয়া একদম দেখতে পারি না, তাই তোমাকে কলেজের সামনে খেতে দেখে মারছি। সরি, আমাকে মাফ করে দাও। আমি নাবিলার দিকে কতক্ষণ তাকিয়ে, আচ্ছা মাফ করে দিলাম। থ্যাঙ্কস। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার মতো গরিবের সাথে ফ্রেন্ডশিপ করবেন? আপনি তো অনেক বড় লোক, আমার সাথে কেন আপনি ফ্রেন্ডশিপ করবেন? আমি তোমাকে কখনো বলছি নাকি তুমি গরিব নাকি? আর ফ্রেন্ডশিপের মধ্যে কখনো ধনী গরিব নাই। তাহলে এখন থেকে ফ্রেন্ড? হ্যাঁ। তাহলে আপনি করে নয়, তুমি করে বলবে। তুমি কেন? সব ফ্রেন্ডরা তো একে অপরকে তুই করে বলি, আমি কেন তুমি করে বলবো? আমাদের ফ্রেন্ডশিপটা একটু অন্যরকম। মানে? বোঝা লাগবে না। আচ্ছা, তুমি এখানে কেন? আমিও এই কলেজে ভর্তি হয়েছি। কেন? তুমি না রাজশাহীতে পড়তে? তাহলে এখানে কেন? আমি এখানে ভর্তি হয়েছি আজকে। মা বাবার থেকে দূরে থাকতে মন চাইতেছে না, তাই এখানে এসে পড়ছি। ও আচ্ছা, তুমি আমার নাম জানলে কিভাবে? আমি তোমার নাম না সব কিছু জানি, বাবাকে বলে সব খবর নিচ্ছি। এখন তোমার ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। আমি নাবিলাকে নিয়ে নীল, নিধি আর রাহাত ফারিয়াদের কাছে গেলাম। এই, তোদের বাবুসোনা আমার উপর শেষ হয়েছে? তুই এখানে কেন, কি হয়েছে? কিছু না। তখনই ফারিয়া বলল, এটা কি তোর গার্লফ্রেন্ড নাকি? ধুর, এটা নিউ ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হতে যাবো কেন? শুধু ফ্রেন্ড নাকি আরো অন্য কিছু? শুধুই ফ্রেন্ড, ওর সাথে পরিচিত হো। আমি নাবিলাকে পরিচিত করে দিলাম। কি আপনি রিয়াজ স্যারের মেয়ে? আমি তোমাদের ফ্রেন্ড, সো তুই করে বলবে। আপনি কোথায় আর আমরা কোথায়? আপনি কি করে আমাদের ফ্রেন্ড হবেন? ফ্রেন্ড কখনো অবস্থান নির্ধারণ করে হয় না। তাহলে আজকে থেকে ফ্রেন্ড? তাহলে আপনি না, শুধু তুই করে বলবে। এখন সবাই ক্লাসে যাই। সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে সবাই বেঞ্চে বসলাম। নাবিলা সবার সাথে কথা বলতেছে। কিছুক্ষণের মধ্যেই নাবিলা সবার সাথে পরিচিত হয়ে গেল। কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার এসে সবার সাথে নাবিলাকে পরিচয় করে দিল। নাবিলা পরিচয় দিতেই সবাই নাবিলার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষে এখন সবাই বাসায় যাবে। এলা, বাসায় যাবি মানে? পার্টির কথা কি মনে নেই? ও হ্যাঁ, চল আমাদের দুজনের পকেট খালি করতে। নাবিলা, তুমি যাবে? তুমি চাইলে আমি কেন যাব না? আপনারা সবাই চলে যান, আমি প্রিন্সকে নিয়ে আসবো। ম্যাম, আপনার যদি কোনো কিছু হয়? প্রিন্স থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা যান, আমি ঠিক বাসায় চলে আসবো। জি ম্যাম। চল সবাই। আমরা সবাই নাবিলার গাড়িতে করে একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টে একটা ছোট পার্টি করে সবাই বের হলাম। তোরা এখন যা, আমি প্রিন্সকে নিয়ে বাসায় যাইতেছি। তখনই ফারিয়া নাবিলার কানে কানে কি যেন বলল। নাবিলা আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল।
তখনই রাহাত আমার কানে কানে বলল, মামা তলে তলে কাম চালাও। শালা আমি আবার কি কাম চালাই? সবই বুঝি কেমন কাম চালাইতেছ আমাদের সামনে কচি খোকা সাজো। মানে? ওই তোরা কানে কানে কি বলিস? কিছু না, প্রিন্সকে বলতেছি সাবধানে নিয়ে যেতে। তার বলতে প্রিন্স তো পারলে নাবিলাকে কোলে করে নিয়ে যাবে, শত হলে প্রিন্সের বলে। এখন তোরা যা, আমরা বাসায় যাই। হুম। ওরা চলে যাচ্ছে। আমি নাবিলা গিয়ে গাড়িতে বসলাম। গাড়িতে বসতেই, তুমি গাড়ি চালাও। আমি কেন গাড়ি চালাবো? আমি তো গাড়ি চালাতে পারি না। আমি জানি তুমি গাড়ি চালাইতে পারো কিনা, আর কেমন গাড়ি চালাও। তাহলে তুমি সব জানো? এখন গাড়ি চালাও। আমি গাড়ি চালাই কিছু দূর আসতে নাবিলা বলল, প্রিন্স, একটা কথা বলি। বলো। তুমি এসব সিগারেট কেন খাও? এটা জানা জরুরি? বলো। নিজের দুঃখ দূর করার জন্য খাই। মানে? মা বাবা হারানোর কষ্ট দুঃখ দূর করার জন্য। মা বাবার কথা যখন মনে পড়ে তখনই সেই কথাটা ভোলার জন্য। সরি, আমি ওই কথা বলতে চাই নাই। ইটস ওকে। তুমি আজকে থেকে আর সিগারেট খাবে না। জানো না সিগারেট খেলে কি ক্ষতি হয়? আমি জানি। তাহলে খাও কেন? আজকে থেকে আর খাবে না। চেষ্টা করব। চেষ্টা না, তুমি আর খাবে না। আর বলো, আমাকে কথা দাও। মানুষ তো চাইলে নিজের অভ্যাসটা সহজে পরিবর্তন করতে পারে না, তাই আমাকে আস্তে আস্তে সারার চেষ্টা করতে হবে। তুমি বাইক রেস আর মারামারি এগুলো ছেড়ে দিতে হবে। সরি নাবিলা, আমি এগুলো ছাড়তে পারবো না। এগুলো আমার লাইফের প্রিয় জিনিস। এগুলো অনেক রিস্ক, এগুলোতে তোমার কোনো ক্ষতি হতে পারে। আশা করি আল্লাহর কৃপায় আমার কোনো ক্ষতি হবে না। এখন তোমার বাসায় দিয়ে আসি? না, আগে তোমার বাসায় চলো, ওখানে তোমাকে দিয়ে আমি বাসায় চলে যাব। তুমি একা যাওয়ার দরকার নেই, আমি তোমাকে দিয়ে আসবো। কিন্তু তুমি আসবে কিভাবে? কোনো সিএনজি বা বাস দিয়ে চলে আসবো। কেন? আমাদের বাসায় এতগুলো গাড়ি থাকতে তুমি কেন এগুলো দিয়ে বাসায় যাবে? তুমি গাড়ি দিয়ে যাবে, তোমাকে আমাদের গাড়ি দিয়ে তোমার বাসায় তোমাকে ড্রাইভার পৌঁছে দেবে। তার দরকার নেই, আমি যেতে পারবো। চুপ, বেশি কথা বলবে না। তোমাকে দিয়ে আসবে বলছে, দিয়ে আসবে, আর কোনো কথা না। কথা বলতে বলতে নাবিলাদের বাসায় এসে গেলাম। নাবিলাদের বাসায় এসে দেখি অনেক বড় বাড়ি, চারদিকে গাডরা ঘেরা। নাবিলা গাড়ি থেকে নেমে আমাকে বলল, ভেতরে চলো, মা বাবার সাথে পরিচিত করাইয়া দিই। না আজকে না, অন্যদিন পরিচিত হব। আরে আসো না আজকে। বললাম তো অনেকদিন আসবো। আজকে আমার একটা কাজ আছে, আজকে যাই। দাঁড়াও, ড্রাইভার নিয়ে যাও। তুমি আবার একা চাইলে গাড়ি স্পিডে বেশি চালাইবা। সমস্যা নেই, গাড়ির কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবো, টেনশন করা লাগবে না। নাবিলা আমার হাত ধরে বলল, আমি গাড়ির চিন্তা না, আমি তোমার চিন্তা করতেছি। স্পিডে গাড়ি চালাইলে যদি আবার তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি কি নিয়ে বাঁচবে মানে? কিছু না বলে নাবিলা একজন লোককে ডাক দিল। লোকটা গাড়ির কাছে আসতেই, জি ম্যাম বলেন। প্রিন্সকে সোজা ওর বাসায় পৌঁছে দেবে। গাড়ি সাবধানে চালাবেন, যাতে ওর কিছু না হয়। ওর যদি কিছু হয় তাহলে আপনাকে দেখিয়েন। জি ম্যাম। বাই, কালকে দেখা হবে। বাই। ড্রাইভার আমাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় দিয়ে ড্রাইভার চলে গেল, আর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ফোন বাজতেছে। ফোন তুলে দেখি আননোন নাম্বার থেকে কল। রিসিভ করতে বলল, ওই এতক্ষণ ফোন রিসিভ করিস নাই কেন? কি আপনি? নাবিলা। ও তুমি? তাড়াতাড়ি দরজা খোলো, ভেতরে ঢুকবো। মানে আমার দরজা খোলার সাথে তোমার ভিতরে ঢোকার কি মানে? কি আমি তোমার বাসার বাইরে কখন থেকে দাঁড়াই আসছি। কি? তাড়াতাড়ি দরজা খোলো। আমি গিয়ে তাড়াতাড়ি দরজা খুললাম। দরজা খুলে দেখি নাবিলা দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে নাবিলা আমার কলার ধরে ফেললো। এতে নাবিলা একেবারে আমার কাছে চলে আসলো, তাই ওর গরম নিঃশ্বাস আমার গায়ে পড়তেছে। ওই আমি কখন থেকে দাঁড়িয়ে তোমাকে কল দিতেছি, তুমি কল রিসিভই করতেছো না কেন? আসলে আমি ঘুমিয়েছিলাম। এত ঘুম কিসের তোমার? আসলে ঘুমিয়ে থাকলে আমার হুঁশ থাকে না। এবার কলারটা সারো, নাহলে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না। কেন, কি করবা? আমি নিজেও জানি না। এবার সারো বলে আমি জোর করে সারিয়ে নিলাম। যাও, এবার ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে খাবো। নাবিলা দুটো খাবারের প্যাকেট বের করে বলল, এগুলো কি? কেন, দেখতেই তো পাইতেছো, খাবার আমি রান্না করে আনছি। কি? তুমি আবার রান্না করছো? বিশ্বাস হয় না। কেন, আমি কি খাবার রান্না করতে পারি না নাকি? তাই নাকি? তার কি কি পারো? আমি সব কিছু পারি, সব আমাকে বিয়ে করলে জানতে পারবে। বিড়বিড় করে কি বলতেছো?
কিছু না, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবো। যাইতেছি, তুমি বসো এখানে। হুম। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি নাবিলা রুমটা পুরোপুরি গুছিয়ে ফেলেছে। আরে তুমি কেন এগুলো করতেছো? আমি এগুলো নিজেই করতে পারবো। চুপ, বেশি কথা বলবে না, ওখানে দাঁড়িয়ে থাকো। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। নাবিলাকে দেখে এখন মনেই হইতেছে না নাবিলা এত বড় লোকের ঘরের মেয়ে। নাবিলা ঘর পরিষ্কার করতে করতে একটা সিগারেটের প্যাকেট দেখে বলল, তুমি কালকে আবার সিগারেট খাইছো? সত্যি না, এগুলো অনেক আগের প্যাকেট। বিশ্বাস করলাম তোমাকে, কিন্তু তোমার বাসায় যেন আর সিগারেটের প্যাকেট না দেখি। নাবিলা জানালা দিয়ে সিগারেটের প্যাকেটগুলো ফেলে দিল। কিছুক্ষণের মধ্যে নাবিলা রুম পরিষ্কার করে ফেললো, কারণ রুমে বেশি ময়লা ছিল না বলেই পরিষ্কার করতে বেশি সময় লাগেনি। রুম পরিষ্কার করার পর নাবিলা আমাকে বলল, চলো খেয়ে নেই। আচ্ছা তুমি এত কিছু করতে শিখছো? মানে খাবার রান্না করা, তারপরে এই কাজগুলো? তুমি মনে করছো আমি শহরে জন্ম বলে কিছু পারি না? আমি সব রাজশাহী গিয়ে শিখছি। তা তুমি তো এগুলো না শিখলেও পারতে। আই মিন, তোমার যত টাকা তাই দিয়ে তো অনেক চাকর বাকরও রাখতে পারতে। এগুলো শেখার দরকার কি? এগুলো শিখছি তোমার জন্য। বিড়বিড় করে কি বলো? কিছু না, এখন কোনো কথা না বলে খাবার খাও। আমি আর নাবিলা খাবার খেয়ে রেডি হয়ে বের হলাম। বের হয়ে দেখি কোনো গার্ড নেই। তা দেখে আমি নাবিলাকে বললাম, তোমার সব গার্ডরা কই গেল? আমি সবাইকে বাসায় পাঠিয়ে দিছি। কেন? কারণ তোমার সাথে কলেজে যাব। এখন না হয় আমার সাথে যাবে, কিন্তু বাসায় যাওয়ার সময় কার সাথে যাবে? কেন? তোমার সাথে প্রতিদিন কলেজে যাব, তোমার সাথে প্রতিদিন কলেজ থেকে নিয়ে বাসায় যাবে। মানে আমি কি তোমার স্পেশাল সিকিউরিটি নাকি? স্পেশাল সিকিউরিটি কেন হতে যাবে? তারপর থেকে বড় কিছু। মানে? এত মানে করো কেন? এখন এখানে এত কথা না বলে কলেজে যাবে কিনা বলো। কলেজে না গেলে আর কই যাবো? গাড়িতে ওঠো। আমি নাবিলা গাড়িতে উঠে বসলাম। আমি গাড়ি চালানো শুরু করলাম। কিছুক্ষণ গাড়ি চালানোর পর কলেজে পৌঁছালাম। কলেজে পৌঁছে দুজনে কলেজের ভেতরে ঢুকে দেখি রাহাত, নীল, ফারিয়া, নীলা সবাই দাঁড়িয়ে আছে। কিরে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোদের জন্য দাঁড়াইয়াছিলাম। তাহলে এখন তাড়াতাড়ি ক্লাসে চল। সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে রাহাত, আমি আর নীলা একসাথে বসলাম। মামা নাবিলাকে পেয়ে আমাদের এখন প্রায় ভুলে গিয়েছে। কই, তোদের আবার কবে বলে গেলাম? নাবিলাকে পেয়ে আমাদের সাথে একবার কথাই কম বলো। শালা, তোরা এটা বলতে পারলি? আমরা রাহাত কিছু বলতে যাবে, তার আগে ক্লাসে স্যার চলে আসলো। তাই আর কোনো কথা না বলে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে আমি নাবিলা বাসা যাব, তখন রাহাত আর নীল শালা অনেক কিছুই বললো। আমি ওদের কথায় কান্না দিয়ে নাবিলাকে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর নাবিলা বলল, আচ্ছা প্রিন্স, তোমার কেমন মেয়ে পছন্দ? কেন? এমনি বলো। মেয়েটা বেশি সুন্দর না হলেও চলবে, বাট মায়াবতী হতে হবে আর সবসময় আমাকে ভালোবাসতে হবে। আচ্ছা তুমি এসব জিজ্ঞেস করতেছো কেন? এমনি, এখন সাবধানে গাড়ি চালাও। আমি গাড়ি চালিয়ে নাবিলাদের বাসায় আসলাম। নাবিলাদের বাসায় এসে নাবিলাকে গাড়ি থেকে নেমে বললাম, কালকে বাসার ভেতরে যাও, আজকে বাসার ভেতরে যেতে হবে। আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি? অনেকদিন বাসার ভেতরে যাব। কেন? আজকে চাইলে সমস্যা কি? সমস্যা নেই, তবে অন্যদিন যাব। আজকে একটু কাজ আছে। তোমার এত কি কাজ আছে? অনেক কাজ আছে, এখন যাই। দাঁড়াও। নাবিলা কালকে ড্রাইভারকে ডেকে আমাকে বাসায় দিয়ে আসতে বলল। ড্রাইভার আমাকে বাসায় দিয়ে চলে গেল। বিকেলবেলা ভালো লাগতেছিল না, তাই একটু পার্কের দিকে গেলাম। পার্কে ঢুকে হাঁটতে হাঁটতেই সামনে গিয়ে দেখি একটা মেয়েকে 3জন ছেলে বিরক্ত করতেছে। তা দেখে আমি ওখানে গেলাম। এখানে কি হচ্ছে? মেয়েটা আমাকে দেখে আমার পিছনে এসে বলল, ভাইয়া, এই ছেলেগুলো আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আজকে আমার গায়ে হাত দিতেছে। ওই তুই কে রে? আমাদের এখানে আসছস? জানোস আমার এখানে কত পাওয়ার? তুই এখান থেকে যা, আর মেয়েটাকে আমাদের কাছে দিয়ে যা, আমরা আয়েশ করে নিজে বাসায় দিয়ে আসবো। ভাই, ও তো আপনাদের ছোট বোনের মতো, আর আপনারা ওকে এগুলো বলতেছেন? আপনাদের ছোট বোনকে আপনারা এগুলো বলতে পারতেন। আরে তুই আবার কে রে, আমাকে জ্ঞান দিতে আসছস? ভাই কলা ছাড়েন, না হলে খারাপ হয়ে যাবে। কি করবি তুই? কলা না চললে এমন অবস্থা করব, জীবনে কারো কলার ধরা তো দূরের কথা, জীবনে কখনো কারো সামনে দাঁড়িয়ে থাকতে পারবি না। কি তোর এত বড় সাহস, আমাকে হুমকি দেস? বলেই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি পড়ে গেলাম ধাক্কা দেওয়ার ফলে। আমার মাথায় রাগ উঠে গেল। আমি উঠেই, তোর এত বড় সাহস
আমাকে ধাক্কা দিস বলে আমি ওকে মার শুরু করলাম। যে ছেলেটা আমাকে ধাক্কা দিল ওটাকে ওই দুটো ছেলে থেকে বেশি মারলাম, কারণ লিডার বলে কথা, তাই বেশি মারা লাগলো। ধাক্কা দেওয়া ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ফেললাম। ওদের মারা শেষ হতে কোত্থেকে যেন পুলিশ এসে বলল, তোর এত বড় সাহস, আমার এলাকায় মাস্তানি করস? আঙ্কেল আমি এখানে মাস্তানি করতেছি না, আমাকে আর কিছু বলতে না দিই। চুপ, আমার এলাকায় মাস্তানি করে আবার আবার না বলতে সৎ। এবার ওসি যাকে মারলাম তাকে দেখে বলল, ছেলেটাকে মেরে কি অবস্থা করলি? ওসি একজন পুলিশকে ডেকে বলল, এটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, আর সাথে এই দুইটাকে, আর এটাকে আমি দেখতেছি। আঙ্কেল উনি? যে মেয়েটাকে আমি বাঁচালাম ওই মেয়েটাকে আর কিছু বলতে না দিই। ও বুঝছি, তোমাকে ও ইপটিজিং করার চেষ্টা করেছে। আসলে বকাটে ছেলেরা এমনই হয়, এরা ইপটিজিং আর মারামারি আর কিছু জানে না। মা বাবা কখনো ভালো শিক্ষা দেয় না, তো তাই। ওসির কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। আঙ্কেল আপনি ওকে ভুল বুঝতেছেন, ও তো। মেয়েটা কিছু বলার আগেই আমি ওসিকে মারা শুরু করলাম। ওসিকে মারতে দেখে সব পুলিশ আমাকে ছাড়িয়ে নিল। ওসিকে মারার ফলে ওর মুখ থেকে রক্ত বেরোলো। তোর এত বড় সাহস, ওসি স্যারের গায়ে হাত দিছস? ওইটাকে তোরা ওকে কিছু বলবি? ওই শালাকে আমি সাইজ করব। তোরা এই মেয়েটাকে বাসায় পৌঁছিয়ে দে। আঙ্কেল আপনি? শালার ওসি কাউকে পুরো ব্যাপারটা বলতেও দেয় না। ওসির পোশাকের নামটা দেখলাম, ওর নাম আদনান, সেজন্যই তো ওসি অর্ধেকের বেশি কাউকে কথাই বলতে দেয় না। মামুনি তুমি যাও, আমি এটাকে আজকে এমন শাস্তা করব, কখনো আর পুলিশের গায়ে হাত দেওয়ার তো দূরের কথা, কখনো মেয়েদের ইপটিজিংই করবে না। তুমি এখন যাও। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটাকে ইশারায় চলে যেতে বললাম, কিন্তু মেয়েটা কি যেন বলে চলে গেল। আর এদিকে ওসি আমার ঘাট ধরে বলল, তোকে আজকে থানায় নিয়ে কি করি? আমি ওসি থেকে নিজেকে ছাড়িয়ে নিজে গিয়ে পুলিশের গাড়িতে বসলাম। তা দেখে ওসি আর পুলিশ অবাক হয়ে আর মনে মনে বলতে লাগলো, পুলিশ কোনো লোককে ধরতে গেলে সে লোক পালিয়ে যায়, আর এই ছেলেকে না নিজে পুলিশের গাড়িতে গিয়ে বসলো। পুলিশের গাড়িতে করে পুলিশ স্টেশনে চলে আসলো। ওসি সোজা আমাকে নিয়ে জেলে ঢুকিয়ে দিল। আমি জেলের ভিতর ঢুকে বসে আছি। কিছুক্ষণ পর ওসি আসলো হাতে বড় একটা লাঠি নিয়ে। তুই ওসির গায়ে হাত দিস, আজ তোর কি অবস্থা করি দেখ, আজ তোর কি অবস্থা করি। ওসি এটা বলে আমাকে মারা শুরু করলো। আমি মার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়লাম। আর এদিকে নাবিলা রাতে আমার মোবাইলে কল দিল, কিন্তু আমি ফোন রিসিভ করতেছি না। কিছুক্ষণ পর রিসিভ করলো। হ্যালো প্রিন্স, এতক্ষণ ফোন রিসিভ করো নাই কেন? আমি কোনো প্রিন্স না, আমার নাম আদনান। আসলে আমার মোবাইল পুলিশের কাছে ছিল। প্রিন্সের মোবাইলে আপনার কাছে আসলো কিভাবে? তা কি তোকে বলতে হবে নাকি? আর তুই যাকে প্রিন্স না কি বলতেছ, ওকে আমি জেলে ভর্তি করাইয়া রাখছি। কি প্রিন্স জেলে মানে? আর আপনি কে? প্রিন্সকে আমি জেলে ভর্তি করাইয়া দিছি। কি তোর এত বড় সাহস, তুই প্রিন্সকে জেলে ঢুকাস? প্রিন্সের যদি কিছু হয় তাহলে তোর কি করব বুঝবি। এই মেয়ে, তোর সাহস কম না? তুই থানার ওসিকে হুমকি দেস? তোর প্রিন্সকে তো আমি মেরে অজ্ঞান করে ফেললাম, এখন তুই কি করিস দেখি। কি তুই প্রিন্সকে মারছস? দাঁড়া দেখবি আজকে তোর কি অবস্থা করি। নাবিলা ফোন কেটেই গাড়ি আর গার্ড নিয়ে বের হয়ে পড়লো ওর বাবাকে বলে। আর এদিকে আমার রাতে জ্ঞান ফিরে দেখি আমার সামনে একটা পুলিশ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তোর জামিন হয়েছে? আমার জামিন কে করাইছে? ওই মেয়েটা যে বিকালে তোর সাথে ছিল, যেখানে তুই ছেলেগুলোরে মারছস, ওখানে সেই মেয়েটা এখন জেল থেকে বের হয়। আমি শো থেকে উঠে বসতে যাব, তখনই পড়ে যাই ব্যথার কারণে। আমি তাই পুলিশটাকে ডেকে বললাম, ভাই আমাকে একটু দৌড়ে নিয়ে যাবেন, আমি হাঁটতে পারতেছি না। পুলিশটা আমাকে দৌড়ে বলল, দেখ পুলিশের গায়ে হাত দিলে কি অবস্থা করে পুলিশ। আমি কোনো কিছু বললাম না। পুলিশটা আমাকে ধরে জেল থেকে বের করে আনলো। আমি বাইরে এসে দেখি মেয়েটা আর একটা লোক চেয়ারে বসে আছে আর ওসির সাথে কথা বলতেছে। আমাকে পুলিশটা ওনাদের সামনে নিয়ে গেল। দেখ, পুলিশের গায়ে হাত তোলার অপরাধ কি আজকে এই ভদ্রলোক বলে, তাই তোকে। তার আগে বাইরে থেকে কনস্টেবল এসে বলল, স্যার বাইরে 7টা গাড়ি আসছে। কেন? জানি না স্যার, আমি দেখতেছি পুলিশ স্টেশনের গেট থেকে, তাই আপনাকে বললাম। চলো তো বাইরে গিয়ে দেখি। ওসি আর সব পুলিশ চলে গেল। আমাকে যে পুলিশটা ধরে জেল থেকে বের করলো ও আমাকে একটা চেয়ারে বসে চলে গেল। তখন মেয়েটা আমার কাছে এসে বলল, ভাইয়া আমার জন্য আজকে আপনার এই অবস্থা, আমার জন্য। আরে এটা একটা ভাইয়ের কর্তব্য,
বোনকে সাহায্য করা। আর তাছাড়া আর তোমার এখানে তো কোনো দোষ নেই। আচ্ছা, তোমার নাম কি? হেনা। আপনার? প্রিন্স। আমাকে একটু বাইরে নিয়ে যাও তো, দেখি কি হইতেছে বাইরে। ভাইয়া, আপনি এই অবস্থায় যাওয়ার দরকার নাই। আমার কিছু হয়নি, তুমি আমাকে বাইরে নিয়ে যাও একটু দূরে। ভাইয়া। হেনা আমাকে ধরে বাইরে নিয়ে গেল। বাইরে এসে গাড়িগুলো দেখে আমি অবাক, কারণ গাড়িগুলো সব নাবিলাদের। নাবিলা এখানে? ও জানলো কিভাবে যে আমি এখানে? নাবিলা গাড়ি থেকে নেমে দৌড়ে আমার কাছে আসলো। প্রিন্স, তোমার এমন অবস্থা কে করছে? প্রিন্স, তোমাকে কে মারছে? ওই মেয়ে, কে তুই? প্রিন্সকে তুই ধরছস কেন? আসলে আপু, প্রিন্স ভাইয়া আমাকে ধরে বাহিরে আনতে বলছে। নাবিলা হেনার কাছ থেকে আমাকে ছাড়িয়ে নিচে ধরে বলল, এখন স্যার, প্রিন্স তোমাকে কে মারছে? এখানকার ওসি কে? উনি ম্যাম। নাবিলা ওসির দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তোর সাহস তো কম না প্রিন্সের গায়ে হাত দিস? আর তুই আমাকে হুমকি দিস না? তুই জানিস আমি কে? জানিস আমার বাবাকে? আমার বাবা রিয়াদ চৌধুরী, যে পুলিশ বাহিনীর প্রধান। তুই তার মেয়েকে হুমকি দিস? ওসি তা শুনে অবাক হয়ে নাবিলার পায়ে পড়ে গেল। ম্যাম, আমি আপনাকে চিনতে পারি নাই। ম্যাম, আমাকে মাফ করে দিন। ম্যাম, আমাকে কিছু করিয়েন না ম্যাম। শালা এতক্ষণ বাঘের মতো কথা বলতেছে, এখন বিলাই হয়ে গেছে। না, তুই প্রিন্সকে মারছস, তোর সাহস তো কম না? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। নাবিলা এটা বলে গার্ডদের মারতে বলল। গার্ডরা এসে ওসিকে মারা শুরু করলো। আর এদিকে ওসি নাবিলার আমার পা ধরে চিল্লাচ্ছে। ওসিকে গার্ডরা মারতে মারতে আধমরা করে ফেলছে। তখন আমি নাবিলাকে বললাম, নাবিলা, ওকে এখন ছেড়ে দাও। নাবিলা আমার কথা শুনে গার্ডদের মারা বন্ধ করতে বলল। প্রিন্স, তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার থেকে বেশি রক্ত বাহির হইতেছে। দাঁড়াও, আমার মোবাইল। একটা পুলিশ দৌড়ে মোবাইল নিয়ে আসলো। আমি মোবাইলটা নিয়ে হেনাকে উদ্দেশ্য করে বললাম, আপু তোমার নাম্বারটা দাও তো। তুমি ওর নাম্বার দিয়ে কি করবে? আমি পরে বলবো, আপু নাম্বারটা দাও। হেনা নাম্বারটা দিল। আমি নাম্বার নিলাম। নাবিলা আমাকে দৌড়ে বাইরে নিয়ে আসলো। আমি নাবিলাকে বললাম, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। না, তোমার হসপিটালে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চলো, ওখানে ডাক্তার আসে। তোমাদের বাসায় কেন? হসপিটালে গেলেই তো হয়। তুমি এত কথা না বলে চলো, তোমার গায়ে থেকে বেশি ব্লাড বের হইতেছে। নাবিলা আমাকে নিয়ে গাড়িতে উঠলো। এদিকে পুলিশেরা ভাবতেছে, এই শালাকে এত মারলো, তাও কথা বলতেছে। ফিল্মে যদি নায়ক মরে যাওয়ার আধ ঘন্টা পর জন্ম নিতে পারে, এটাই কেন এত মারার পর কথা কইতে পারবো না? আর এদিকে আমাকে নাবিলাদের বাসায় নিয়ে গেল। প্রিন্সের এই অবস্থা কেমনে হলো? আমি মনে মনে বলতেছি, লোকটা আমাকে চিনলো কিভাবে? নাবিলার বাবাকে সব খুলে বলল। তাড়াতাড়ি প্রিন্সকে এখানে শুয়ে দাও, আমি দেখতেছি। নাবিল আমাকে বিছানায় শুয়ে দিল। তারপর ডাক্তার আমাকে শুয়ে দিল। কিছুক্ষণ পর একটা ইঞ্জেকশন দিল। তারপর আমার আর কিছু মনে নেই, আমার চোখ বন্ধ হয়ে গেল। সকালবেলা আমি উঠে দেখি নাবিলা আমার বিছানার পাশে একটা চেয়ারে বসে আছে। নাবিলাকে ঘুমিয়ে থাকতে দেখে আমি দিকে তাকিয়ে আছি। নাবিলাকে ঘুমালে একদম বাচ্চার মতো লাগে। আমি যখন উঠতে যাব, গায়ের ব্যথার কারণে উঠতে পারতেছি না। এখনও গায়ে ব্যথা আর গায়ে ব্যান্ডেজ। তখনই নাবিলার ঘুম ভেঙে গেল। নাবিলা ঘুম ঘুম চোখে বলল, তোমার জ্ঞান ফিরেছে? এখন কেমন লাগতেছে? ভালো। তুমি এখানে শুয়েছিলে কেন? এই তো একটু আগে আসছি। নাবিলার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে নাবিলা মিথ্যা বলতেছে, কিন্তু তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি সারা রাত একটু ঘুমোনি। না, কিছু না। এখন কি খাবে বলো? আমি কিছু খাবো না। খাবে না মানে? তোমাকে অবশ্যই কিছু খেতে হবে, না হলে ওষুধ খাবে কিভাবে? দাঁড়াও, তোমার জন্য বিরিয়ানি বানিয়ে আনি। তার দরকার নেই। চুপ, বেশি কথা বলবে না, তুমি শুয়ে থাকো, আমি আসতেছি। নাবিলা আবার ফিরে এসে আমাকে বলল, আচ্ছা, কালকে তুমি ওই মেয়েটার নাম্বারটা কেন নিছো? ওই মেয়েটাকে বউ বানাবো বলে। কি বললা তুমি? আমি তো মজা করছি, আসলে মেয়েটাকে ছোট বোন বানাবো ভাবতেছি। এবার ছাড়ো, আমি অসুস্থ। কোনো মেয়েকে বউ বানানোর চিন্তা কোনোদিন করবে না। তাহলে বিয়ে করবো না নাকি? তখনকারটা তখন দেখা যাবে, এখন শুয়ে থাকো, আমি খাবার নিয়ে আসি। নাবিলা চলে গেল। কিছুক্ষণ পর নাবিলার মা বাবা আসলো। আমার সাথে কতক্ষণ কথা বলে চলে গেল। নাবিলার মা বাবা চলে যাওয়ার কিছুক্ষণ পর আবারও নাবিলা আসলো, হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে। এগুলোর কি দরকার ছিল? চুপ, বেশি কথা বলবে না, চুপচাপ হা করো। নাবিলা আমার মুখের কাছে খাবার নিয়ে, আমি নিজে খেতে পারবো। চুপচাপ হা করো। এভাবে তাকিয়ে আছো কেন? নাবিলা আমাকে খাইয়ে দিচ্ছে। আমি নাবিলার মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। আচ্ছা, তুমি আমার এত কেয়ার করো কেন? তুমি কি কিছু বোঝো না নাকি? না, আমি আবার কি বুঝবো?
ধ্যাত, লে, নাবিলা চলে যাবে ঠিক তখনই কোথায় যাও? এগুলো রেখে আসি। আগে একটা কথা বলো, কি কথা? তোমার মা বাবা আমাকে কিভাবে চিনলো? আমি বলছি তোমার কথা। কি কথা বলেছো? নিজে বুঝে নাও কি বলছে। আমি আবিলের মতো বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর নাবিলা এখন আসতেছে না। তখনই রাহাত, নীল, ফারিয়া আর নিধি আর নাবিলা আসলো। ওদের দেখে আমি অবাক হলাম। ওরা জানলো কিভাবে আমি এখানে? নাবিলা ওদের বললো, তোরা প্রিন্সের সাথে কথা বল, আমি প্রিন্সের ওষুধ নিয়ে আসতেছি। ওরা আমার কাছে আসলো। ওদের দিকে জিজ্ঞাসা করলাম, তোরা এখানে কেন? নাবিলা আমাদের কল করে সব বলেছে। তাছাড়া তোর শ্বশুর বাড়ি আমাদের আসতে মানা না কে? নাবিলাকে পেয়ে আমাদের সাথে একেবারেই কথা কম বলো। শালা জামাই, আদর তো ভালো করেই খাইতেছো। তোদের কথা কিছুই বুঝতেছি না। এখন কুচি খোকা সাজতেছ কেন? আমি কেন? আর কিছু বলতে যাবো তার আগে নাবিলা আসলো। নাবিলা আমাকে ওষুধ খাই দিল। তা দেখে ওরা মুসকে মুসকে হাসতেছে। রাহাত, নীল, নিধি, ফারিয়া আর কতক্ষণ কথা বলে চলে গেল। আর এদিকে নাবিলা আমার সবসময় খেয়াল রাখতেছে। এমন করে কেটে যায় 7টি দিন। 7 দিন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। তারপর থেকে কলেজে যাওয়া শুরু করি। কলেজে সবার সাথে আড্ডা আর নাবিলার সাথে ভালোই সময় কাটে। এমন করে কয়েকটা মাস চলে যাওয়ার পর নাবিলা একদিন আমার কাছে এসে বলল, প্রিন্স, আমাকে উইশ করবে না? তোমাকে কেন উইশ করবো না? আজকে আমার বার্থডে। শালা নিজের বার্থডের কথা নিজেই কইতেছে। ওয়াও, হ্যাপি বার্থডে। আসলে আমি জানতামই না যে আজকে তোমার বার্থডে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস। নাবিলাকে রাহাত, নীল সবাই উইশ করলো। আজ তো ওদেরকে আমি যাকে ভালোবাসি তাকে দেখাবো। তোর ভালোবাসার মানুষকে তো দেখতে পাইতেছি না। দেখলে ভালো, চল ওকে তোদের সাথে পরিচয় করে দেই। আমরা কই যাবো? আর পরিচয় করাই দিতে তো কোথাও যেতে হবে না, এইখানেই করাইতে পারবি। না, আমার ভালোবাসার মানুষ সামনে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এখন তাড়াতাড়ি চল। আমার স্বপ্নের নায়িকা আমার জন্য। তাহলে ফারিয়ার কিছু বলতে যাবে তার আগে নাবিলা ওকে চুপ হয়ে যেতে বললো। চল তোরা। নাবিলা, তুমিও চলো। না প্রিন্স, আমার ভালো লাগতেছে, আমি বাসায় যাব। তুমি চলো না। নাবিলা যেতে চাইতেছে না, কিন্তু আমি জোর করে নিয়ে যাচ্ছি। নাবিলা আমাদের সাথে যাওয়ার সময় দেখতে পারলাম ওর চোখে পানি। আমি ওদেরকে একটু সামনে নিয়ে একটা আয়নার সামনে নিয়ে গেলাম। কি রে, এখানে আনলি কেন? এখানে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আনছি। কই তোর গার্লফ্রেন্ড, কই? ওই যে সামনে দেখ। আমি আয়নার সামনে নাবিলার প্রতিচ্ছবি আঙ্গুল দিয়ে দেখালাম। নাবিলা এটা দেখে সাথে সাথে আমাকে জোরে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করতেছো কেন? নাবিলা কোনো কথা না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো পাগলি, এভাবে কান্না করো না, এবার থামো। নাবিলা এবার চোখের জল মুছে বলল, এটা সুখের কান্না। ও, কি এমন সুখের কান্না? এই যে তোমাকে নিজের করে পাইছি সারা জীবনের জন্য। তো আমি তো তোমার সারা জীবনের জন্যই আছি। তুমি যখন বলছিলা তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন নিজেকে শেষ করে ফেলতে মনে চাইতেছিল। মনে মনে ভাবছিলাম আজকে বাসায় গিয়ে নিজেকে শেষ করে ফেলবো। একটা থাপ্পড় দেবো, আমাকে ছেড়ে চলে যাবে মানে? তুমিও তো প্রথমে বলছিলা তুমি অন্য মেয়েকে ভালোবাসো, বলছো কেন? আমি তো তোমাকে সারপ্রাইজ দেবো বলছি, তোমার জন্মদিনের গিফট হিসেবে। আর আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। দোষ, এখন তোদের রোমান্টিক কথা রাখ। কেন রে শালা, তোরা প্রেম করতে তখন আমি তোদের দেখছি, এখন আমাদের দিকে নজর দিতেছস? শালা, এখন গার্লফ্রেন্ড পেয়ে আমাদের প্রথম দিনই ভুলে যাইতেছস? শালা, তোদের আবার কখন বলে গেছি? তোমরা এখন এসব কথা রাখো, এখন চলো সবাইকে ট্রিট দিবে প্রিন্স। আমি কেন ট্রিট দেবো? বাহ, নতুন প্রেম করতেছস, ট্রিট দিবি না? আমি তোমাদের সবাইকে ট্রিট দিব আমার পক্ষ থেকে। দেখছস ভাবি কতগুলো ভালো, আর তুই হালা কিপটা। ওই, আমার হবু বরকে কিপটা করবি না। ও মারে, তুই তোর হবু বরকে এত ভালোবাসত? খুব ভালোবাসি। এখন চল। নাবিলার ওরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে ওদেরকে ট্রিট দিয়ে গাড়িতে করে আমি আর নাবিলা বাসায় আসতেছি। প্রিন্স, আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। কেন? তোমাকে ছাড়া আমি একা থাকতে পারি না। আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। তোমার সব জিনিস আমি লোক দিয়ে নিয়ে আসবো। এত ভালোবাসা আমাকে? আমার বিয়ের আগে ঘর জামাই থাকার আশা নেই। চুপ, বেশি কথা বলবে না। আজকে থেকে আমাদের বাসায় থাকতে বলছি, থাকবে। তাহলে আমার একটা ইচ্ছে পূরণ হবে, ঘর জামাই থাকা বউ পিরানোর। কি বললা? কিছু না। নাবিলা আর আমি নাবিলাদের বাসায় চলে আসলাম। নাবিলা বাসায় এসে ওর মা বাবাকে সব বলল। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আজই তোমাদের এঙ্গেজমেন্ট হবে।
আঙ্কেল, এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট? চুপ, বেশি কথা বলবে না। তুমি আমার রুমে চলো। নাবিলা আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে, আর নাবিলার আব্বু আম্মু মুসকে মুসকে হাসতেছে। নাবিলা আমাকে রুমে নিয়ে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। নাবিলা আমাকে ধাক্কা মেরে আমার গায়ের উপরে শুয়ে পড়লো। কি হলো? বুকের উপর শুয়ে পড়লো কেন? চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার বুকে শুয়ে থাকবো। বিয়ের পরে থেকো, এখন ওঠো। চুপচাপ শুয়ে থাকতে বলছি। আমি সারা জীবন তোমার বুকের উপরে শুয়ে থাকবো। আগে ফ্রেশ হয়ে নেই এখনো। নাবিলা আমাকে আর কিছু বলতে না দিই চারটো এক করে দিল। কিছুক্ষণ পর নাবিলা ছেড়ে দিল। নাবিলার আমি দুজনেই হাঁপাচ্ছি। এভাবে কেউ কারে আরেকটু হলে তো মরেই যেতাম। আমি করি। বিয়ের আগে আর করবো না। 100 বার করবো। তুমিও একটু রোমান্টিক না? কেন? তুমিও একটু রোমান্টিক না? আমি কেমন রোমান্টিক দেখাবো নাকি? নাবিলাকে কাছে টেনে জড়িয়ে ধরে বললাম। নাবিলা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, রোমান্টিকতা পরে দেখাই, এখন ফ্রেশ হয়ে নাও, আমি আসতেছি। নাবিলা বেঞ্চকে কেটে চলে গেল। আর এদিকে নাবিলা চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে বাহিরে এসে মোবাইল চাপছি। কিছুক্ষণ পর নাবিলা কোত্থেকে যেন আসলো। কোথায় গিয়েছিলে? একটু বাহিরে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। যাও। নাবিলা বাথরুমে চলে গেল আর আমি মোবাইল টিপছি। কিছুক্ষণ পর নীলা আসলো। আমি নীলাকে দেখে বললাম, তুমি এখানে? কেন, মামার বাসায় আসা নিষেধ নাকি? আর তাছাড়া আজকে নাবিলার বার্থডে, তাই আসলাম। না তা নয়, কেমন আছো? ভালো, তুমি তো নিশ্চয় ভালো আছো নাবিলাকে নিয়ে। নাবিলা আমাকে অনেক ভালোবাসে। সেই ভালোবাসা বেশি দিন থাকবে না, মানে এক্ষুনি বুঝে যাবে। এটা বলে নীলা নিজের জামায় হাত দেয়। আর তখনই নাবিলা বাথরুম থেকে বের হয়। কি রে নীলা, তুই এখানে? আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আর তোর এমন কণ্ঠ কেন? আর তুই এই রুমে কি করস? কেন, আমার বোনের রুমে আমি আসতে পারবো না নাকি? আমি তো দুলা ভাইয়ের সাথে একটু দেখা। এখন যা। জামাই পাইয়া এখন বোন রে ভুইলা যাইতাছস। ওই, তুই চুপচাপ যা, কিছুক্ষণ পর আসিস। কেন, এখন রোম্যান্স করবি নাকি? তুই বেশি কথা না বলে যা। যাইতেছি। নীলা চলে যাওয়ার সময় আমার দিকে অদ্ভুতভাবে মুচকি এসে চলে গেল। নীলা চলে যাওয়ার পর নাবিলা আমার সাথে কতক্ষণ কথা বলে। সন্ধ্যাবেলা নাবিলাদের বাসা ঘুরে ঘুরে দেখতেছি। নাবিলাদের বাসা অনেক সুন্দর করে সাজানো, চারদিকে লাইট দিয়ে ভর্তি। আমি চারদিকে ঘুরে ঘুরে দেখছি। তখনই নাবিলা কল দিল। তুমি কই? এই তো বাসা ছাদের দিকে। আমার রুমে আসো তাড়াতাড়ি। আসতেছি। আমি ফোন কেটে নাবিলার রুমে গেলাম। কি জন্য ডাকছো? কি পরবো পার্টির জন্য। কেন, শাড়ি পরবা? তোমার কাছে নীল রঙের শাড়ি আছে? আছে। তাহলে সেটা পরো, আমি বাড়ি থেকে আসতেছি। তুমি বাইরে যাবে মানে? তাহলে আমাকে শাড়ি পরিয়ে দাও। আমি কেন, তোমার আম্মুকে বলো পরিয়ে দিতে। তোমাকে শাড়ি পরাইয়া দিতে বলছি, দাও। দিতেছি। আমি নাবিলাকে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরার পর নাবিলা বলল, এবার তুমি রেডি হয়ে নাও। আলমারি থেকে একটা নীল কোট, নীল শার্ট, নীল প্যান্ট আর এক জোড়া নীল জুতো বের করে বলল, এগুলো কার জন্য? তোমার জন্য কিনছি আমি কয়েকদিন আগে। তুমি কিভাবে জানো আমার নীল কালার পছন্দ? বাহ, তোমার সম্বন্ধে সব জানি। আর তোমার কোন রং পছন্দ তা জানবো না? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে নিলাম। কোট, প্যান্ট, শার্ট আর জুতা পরে রেডি হয়ে আমরা দুজনেই সিঁড়ি দিয়ে নামতেছি। সিঁড়ি দিয়ে নামার সময় সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। অনেকে বলতেছে পারফেক্ট জুটি, অনেকে বলতেছে অনেক মানাইছে। সবাই এই কথা বললেও নীলা একটু অন্যরকমভাবে তাকিয়ে আছে। আমরা সিঁড়ি দিয়ে নামতেই রাহাত আর নীল নিধি ফারি আমার কাছে এসে বলল, তোরা দুজনের এত নায়ক নায়িকার মতো লাগতেছে। শালা দুজন এবারে সেম পোশাক পরে নীল রাজপুত্র আর রাজকন্যার মতো লাগছে। ওদের সাথে কথা বলেই কিছুক্ষণ পর কেক কাটতে গেলাম। কেক কাটা শেষে নাবিলার বাবা আমাকে একটা রিং দিয়ে পার্টির সবাইকে উদ্দেশ্য করে বলল যে আজকে আমার আর তার মেয়ের এঙ্গেজমেন্ট, কয়েকদিন পর বিয়ে। আমি নাবিলার সামনে বসে রিংটা নাবিলার আঙুলে পরিয়ে দিলাম। চারদিক থেকে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানালো। তারপর আমি আর নাবিল স্টেজ থেকে নামলাম। অনেক লোক আমাদের আবার অভিনন্দন জানালো আর নাবিলাকে গিফট দিল। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষে নাবিলার আমি রুমে চলে গেলাম। ঘুমানোর সময় আমি কোথায় ঘুমাবো আজকে? কেন এই রুমে? তাহলে তুমি কোথায় ঘুমাবে? কেন এই রুমে?
বিয়ের আগে একসাথে থাকবে মানে? কিচ্ছু হবে না, এবার শুয়ে পড়ো। কিন্তু আমি বালিশে ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? তোমার বুকে। এবার কোনো কথা না বলে শুয়ে পড়ো। নাবিল আমার বুকের উপর শুয়ে পড়লো। আমি আর নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকাল উঠে নাস্তা করে কলেজে চলে গেলাম। আমি আর নাবিলা এমন করে 7 দিন কেটে গেল। একদিন রুমে গেম খেলতেছি, কোত্থেকে যেন নীলা আসলো আর এসে রুমের দরজা লাগিয়ে ফেললো। তোমাকে বলছি না তোমাদের ভালোবাসায় বেশি দিন টিকবে না। এবার দেখবে আমি তোমাদের ভালোবাসা আমি কিভাবে শেষ করি। এটা বলেই নিজের জামায় হাত দেয়। তখনই আমি আমার মোবাইলের ক্যামেরা অন করে ফেললাম। নীলা জামার কতটুকু কাপড় ছিঁড়ে জোরে জোরে চিৎকার করতেছে, আর এদিকে বাইরে সবাই দরজা ধাক্কা দিতেছে। কিছুক্ষণ পর দরজা ভেঙে ফেললো। আমি রেকর্ডিং অফ করে ফেললাম। দরজা খোলার পর নীলা ওর মা বাবার কাছে দৌড়ে গেল আর কান্না করতে করতেই, মামি, প্রিন্স আমার সাথে জোর করে। প্রিন্স, তুমি? ছি ছি প্রিন্স, আমার মেয়ে তোমাকে এত ভালোবাসে, তারপরেও তুমি আমার মেয়ের ভালোবাসার মর্যাদা না দিয়ে। তোমার যদি এতই যদি শরীরের প্রয়োজন হতো আমাকে বলতা। নাবিলে তুমি আমাকে বিশ্বাস করো, আমার কাছে প্রমাণ। আমি নাবিলের হাত ধরে বললাম। নাবিলের হাত আমার থেকে ছাড়িয়ে নিল। তোর এই নোংরা গায়ে স্পর্শ আমাকে করবি না। তোর মতো ছোট লোকের বাচ্চার শুধু শরীরের চিন্তাই মাথায়। ঠাস করে একটা চড় মেরে দিলাম। তুমি আমাকে নিয়ে যা বলবে বলো, আমার মা বাবাকে নিয়ে কিছু বলবে না। আর আমি কতবার বলছি আমি ওর গায়ে হাত দিইনি। তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? আমার মেয়ের গায়ে হাত তোলার পরিণাম এখন বুঝবি। নাবিলার বাবা কতগুলো গার্ডদের ডেকে বলল। গার্ডরা এসে আমাকে রুমের বাইরে এনে মারতে শুরু করলো। আমি সব মার সহ্য করলাম। নাবিলার দিকে তাকিয়ে সব মারই সহ্য করতেছি। আর এদিকে নাবিলা কান্না করতে করতে রুমের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর নাবিলা আসলো আর আমার কতগুলো জিনিস ব্যাগে করে নিয়ে। এবার থামো, ওকে আর মারিও না। গার্ডরা মারা থামিয়ে দিল। তোকে যেন আমার সামনে আর না দেখি, যা এখান থেকে। নাবিল আমার সব জিনিস আমার গায়ের উপর ফেলে দিল। আমি কোনোরকম উঠে আমি জিনিসপত্রগুলো নিয়ে নাবিলাকে বললাম, তুমি যখন আসল সত্যটা জানবে তখন আমাকে খুঁজবে, কিন্তু পাবে না। আর তুমিও কাজটা ভালো করনি, এর ফল তুমি একদিন পাবেই। এটা বলে আমি নাবিলাদের বাসা থেকে কোনোরকম বের হয়েই মোবাইল দিয়ে একটা প্লেনের টিকিট কাটলাম। একটা সিএনজি নিয়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে ডাক্তার দেখালাম আর রক্তমাখা কাপড়গুলো পাল্টিয়ে এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টে গিয়ে প্লেনে ওঠার আগে নাবিলাকে ভিডিওটা দিলাম আর একটা ছোট্ট মেসেজ দিলাম, ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস থাকা জরুরি। তারপর সিমটা খুলে ভেঙে ফেললাম। প্লেনে করে রওনা দিলাম নতুন জীবনের উদ্দেশ্যে। আজ 3 বছর পর বিদেশ থেকে দেশে ফিরতেছি আমার সাথে আমার মেয়ে রাইসাকে নিয়ে। রাইসার পুরো নাম জান্নাতুল রাইসা। রাইসার বয়স 3.5 বছর। রাইসা একটু বেশি কথা বলে। লন্ডন এয়ারপোর্টে প্লেনে উঠে বসে আছি আমি আর রাইসা। কিছুক্ষণ পর প্লেন টেক অফ করবে। তখনই রাইসা বলল, পাপা, আমরা বাংলাদেশে যাইতেছি কেন? মামনি, একটা কাজে যাচ্ছি। কি কাজ পাপা? মামনি, ওখানে গেলেই দেখবে। কি দেখবো বাবা? মামনি, ওটা তোমার পাপার বাসা। তোমার পাপা আগে যেখানে থাকতো। সত্যি বাবা? আমি ওখানে গিয়ে অনেক মজা করব। হ্যাঁ মামনি। আমি রাইসাকে মিথ্যা বললাম। আমি আসলে নাবিলাকে দেখতে যাচ্ছি। নাবিলার সাথে কথা বলি না 3 বছর হয়ে গেছে। 3 বছর থেকে বিদেশ থেকে বাংলাদেশে কারোর সাথে কথাই বলিনি। জানি না নাবিলা কেমন আছে আর নিজে বিয়ে করেছে কিনা। নাবিলার অবস্থা এখন কেমন ও সম্বন্ধে কিছুই জানি না। নাবিলাকে দেখতে খুব মন চাচ্ছে। নাবিলার কথা খুব মনে পড়তেছে। তাই আজকে রাইসাকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছি। একটা মিথ্যা অপবাদের কারণে 3 বছর ধরে আমি লন্ডনে। কিছুক্ষণ পর প্লেন আকাশে উড়াল দিল। রাইসা ঘুমিয়ে পড়ল। আমি শুধু নাবিলার কথা ভাবতেছি আর নাবিলার ছবিটা দেখতেছি রাইসা না দেখার মতো। কয়েক ঘন্টা পর প্লেন বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করলো। আমি রাইসাকে নিয়ে একটা ট্যাক্সি করে আমার বাসায় পৌঁছে গেলাম। বাসায় পৌঁছেই চাবি দিয়ে তালা খুললাম। তালা সহজে খুলছে না। 3 বছরে মনে হয় কেউ তালা খুলেনি তো, তাই অনেক কষ্টে তালাটা খুললাম। তালাটা খুলে আমি রাইসা ভিতরে ঢুকে দেখি ভিতরে সব কিছু ঠিকই আছে। শুধু 3 বছর আগে যেমন বাসায় জিনিসপত্র রাখছি তেমনই আছে, শুধু একটু ময়লা পড়ে আছে। বাড়ির ভেতরে মনে হয় কোনো চোরও ঢোকেনি, কিছু নেয়ওনি। তাছাড়া বাসায় চোর ঢুকবে কিভাবে? বাসার চারদিকে তো অনেক বাসা, আর এখানে রাতেও নাইট গার্ড থাকে। আমি ভেতরে ঢুকে ব্যাগগুলো রাখলাম। এখন রুম পরিষ্কার করতে হবে। তাই আমি রাইসাকে বললাম, মামনি তুমি এখানে বসো, পাপা রুমটাকে একটু পরিষ্কার করি, তুমি এখানে বসো। পাপা, মোবাইলটা দাও।
গেম খেলবো। এই নাও। রাইসাকে আমি মোবাইলটা দিলাম। আরেকটা মোবাইল টেবিলের উপর রেখে রুমটা পরিষ্কার করতে শুরু করলাম। 1 ঘন্টার মধ্যে রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। রুম পরিষ্কারের পর নিজেকে খুব ক্লান্ত লাগতেছে, তাই রাইসাকে ডেকে বললাম, রাইসা মামনি চলো ফ্রেশ হয়ে নেই। দাঁড়াও পাপা, আর একটু গেম খেলে নি। ফ্রেশ হয়ে খেলো, এখন গেম খেলা রাখো। পাপা আর একটু, এখনই শেষ হয়ে যাবে, খেলি পাপা। আচ্ছা খেলো। থ্যাংক ইউ পাপা। আমি আরেকটা মোবাইল হাতে নিলাম। মোবাইল হাতে নিয়ে ভাবছি এফবিতে ঢুকে আইডিটা লগ ইন দিব কিনা। আবার কি মনে করে জানি বললাম থাক পরে ঢুকবো। তখনই রাইসা বলল, পাপা চলো ফ্রেশ হয়ে নি। হ্যাঁ চলো মামুনি। আমি রাইসা গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রাইসাকে বললাম, মামুনি চলো খাবার খেয়ে আসি। পাপা বিদেশে তো বাড়িওয়ালা আন্টিদের বাসায় খেতাম, এখানে এখন কই খাবো? এখন হোটেলে যাব, কালকে থেকে বাসায় খাবো। পাপা বাসায় রান্না করবে কে? কেন, তোমার বাবা রান্না করবে? পাপা তুমি রান্না করতে পারো? হ্যাঁ মামুনি, রান্না করতে পারি অনেক। আগে তো আমি সবসময় রান্না করে খেতাম। তাহলে আমাকে বিদেশে থাকতে একদিনও রান্না করে একদিনও খাওনি কেন? মামুনি, ওখানে তোমার বাড়িওয়ালা আন্টি রান্না করতো আর তোমার পাপা কাজে ব্যস্ত ছিল। এখন কাজ নেই, তাই এখন থেকে তোমাকে প্রতিদিন রান্না করে খাওয়াবো। সত্যি তো? সত্যি। তাহলে আগে প্রমিস করো। আচ্ছা প্রমিস। এবার চলো তাড়াতাড়ি কিছু খেয়ে আসি। পাপা চলো। আমি রেশা বাসা থেকে বের হয়ে তালা মেরে কিছু দূর যেতেই আমার বাসার এক প্রতিবেশী আঙ্কেলের সাথে দেখা হয়। উনি আমাকে দেখে বলল, আরে বাবা, তুমি প্রিন্স না? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আঙ্কেল ভালো, আপনি কেমন আছেন? ভালো বাবা। এতদিন কই ছিলে তুমি? বিদেশে ছিলাম আঙ্কেল, আজকে আসছি। ও, তুমি চলে যাওয়ার পর ওই বাসার সামনে আসতো, কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যেত। আপনি কার কথা বলতেছেন আঙ্কেল? ওই যেই মেয়েটা প্রায় সময় তোমার বাসায় কালো গাড়ি আর গার্ড নিয়ে আসতো। ও, আমি অনেকবার জিজ্ঞেস করতে চাইছিলাম কি কারণ, কিন্তু গার্ড বেশি থাকায় যেতে ভয় পাই, তাই আর কিছু জিজ্ঞেস করি নাই। ও আঙ্কেল। এই পিচ্ছি মেয়েটাকে? ওই বইরা আঙ্কেল। পিচ্ছি কন কেন, দেখেন না কত বড় আমি? রাইসা বড়দের সাথে এভাবে কথা বলে না আঙ্কেল, ও আমার মেয়ে রাইসা। আসলে ও একটু... বুঝছি, তোমার মেয়ে তো অনেক কিউট, যেমন কিউট তেমন পাকনা। আচ্ছা, ওর মাকে দেখতেছি না তো, ওর মা কোথায়? আঙ্কেল এসব পরে বলবো, এখন আসি, খুব খিদে লাগছে, কিছু খেয়ে আসি। আমাদের বাসায় চলো। আঙ্কেল অন্যদিন খাবো, আজকে আসি। আমি এটা বলে রাইসাকে নিয়ে চলে আসি। রাইসাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকেই খাবারের জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণ পর রেস্টুরেন্টে 3 জন ঢুকতেছে। তাদের দেখে আমি অবাক। মেয়েটা আমার কলেজের বান্ধবী নাদিয়া। নাদিয়া আমার দিকে তাকিয়ে আমার কাছে এসে বলল, কিরে কেমন আছোস? ভালো, তুই কেমন আছিস? ভালো। তোর খবর কি? 3 বছর ধরে তো দেখি না। এফবিতেও মেসেজ দিছি, কোনো রিপ্লাই নাই। তারপর মোবাইলে কল দিছি, মোবাইল বন্ধ। কই ছিলিস? আসলে আমি বিদেশি ছিলাম, আর এফবিতে 3 বছর ঢুকি না, আর ফোনটাও চুরি হয়ে গেছে। ও, নাবিলা বলছে তুই নাকি বিদেশে গেছস কাজের জন্য। নাদিয়ার কথা শুনে আমি অবাক। নাবিলা মনে হয় এই ব্যাপারে কাউকে কিছু বলেনি। কাজে অনেক বিজি ছিলাম তো, তাই কারোর সাথে কথা বলিনি বেশি। ও, আমিও এতদিন বিয়ে করে বিদেশে ছিলাম। তোর জিজুর সাথে কয়েকদিন আগে দেশে আসছি। কি, তুই বিয়ে করছিস? কবে? আমাকে তো জানালি না। বাহ, তোরা সবাই বিয়ে করে ফেলছস, আমি কেন বিয়ে করব না শুনি? আমরা সবাই বিয়ে করছি মানে? কেন, তুই, রাহাত, নীল, তোরা কলেজ 6 জন বন্ধু সবাই বিয়ে করে ফেলছস। আমি বিয়ে করছি মানে? ওই, তুই আগে থেকে কেমন অদ্ভুত হয়ে গেছস। 3 বছর আগে তুই নাবিলাকে বিয়ে করে বিদেশ চলে গেছস একটা কাজের জন্য। নাবিলা আমাদের বলল। নাদিয়ার কথা শুনে আমি অবাক হলাম। এটা কি তোর মিস্টার নাকি? নাদিয়ার পাশের লোকটাকে দেখিয়ে বললাম। আর হ্যাঁ, তোমাকে বললাম না আমাদের কলেজের একটা কিউট ছেলে ছিল যার নাম ছিল প্রিন্স, সেই ছেলেটাই হলো ও। হাই ব্রো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। ব্রো মাইন্ড করো না, আসলে আমরা সেম বয়সেরই তো, আর তাছাড়া তুমি আমার বান্ধবীর হাজবেন্ড, তাই বন্ধুদের মতো কথা বলছি। ইটস ওকে। আর তাছাড়া আমরা ফ্রেন্ডের মতো।
আমরা সেম বয়সী, তাই তুমি তুমি করে বললে কোনো সমস্যা নাই। হুম। আমার নাম নিহান, তোমার নাম জানি। নাদিয়ার কাছে তোমার কথা অনেক শুনেছি, তুমি নাকি কলেজে অনেকের ক্রাশ ছেলে। নাদিয়া সত্যি বলেছে, তুমি সত্যি অনেক কিউট। থ্যাঙ্কস, তুমি অনেক কিউট। প্রিন্স, এই কিউট মেয়েটাকে? আমার মেয়ে রাইসা। ওয়াও, তোর বাচ্চাটা তো তোর আর নাবিলার মতো কিউট হয়েছে। কিছুক্ষণ পর বুঝবি, তোদের বাচ্চাটাও খুব কিউট। নাম কি ওর? মিসকাত। মিসকাতকে কোলে নিতে দেখে রাইসা বলল, বাবা, তুমি আমাকে কোলে না নিয়ে অন্য পিছে একটা মেয়েকে কোলে নিচ্ছ? যাও, তোমার সাথে কথা নাই। মামনি, আসো আমার কোলে আসো। না, আমি পাপার কোলে উঠবো, তোমার কোলে উঠবো না। প্রিন্স, তোর মেয়েকে তুই নে। তোর মেয়ে শুধু তোর কোলে নাকি উঠবে, আর আমার মেয়েকে আমাকে দে। তোর মেয়ে তোকে ছাড়া অন্য কারোর কাছে যায় না মনে হয়। কম যায় তোর? 1 বছর? আচ্ছা, নাবিলাকে দেখতেছি না। নাবিলা কই? আসলে ও একটা কাজের জন্য বাসায় আছে। চল, আজকে অনেকদিন পর একসাথে খাবার খাবো। কিন্তু বিল আমি দিব। আচ্ছা দিস। নাদিয়া খাবার অর্ডার করলো, আমরা সবাই খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে নাদিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি। কিছু দূর আসতে রেস্টুরেন্টে যাওয়ার সময় আঙ্কেলের সাথে দেখা হয়। উনি আমাকে দেখে বলল, তুমি যদি একটু আগে আসতে ওই মেয়েটার সাথে দেখা করতে পারতে। আপনি কার কথা বলতেছেন? ওই যে নাবিলা নামের একটা মেয়ে প্রায়ই আসতো, কালো গাড়ি নিয়ে আর গার্ড নিয়ে। তোমাকে বললাম ওই মেয়েটা। আঙ্কেলের কথা শুনে আমি অবাক হলাম। মনে মনে শুধু একটা প্রশ্ন, নাবিলা প্রতিদিন এখানে আসে কেন? আঙ্কেল এখানে সে কি করছে? কিছু না, 20 মিনিট গাড়িতে বসে থেকে চলে গেছে আবার। ও আঙ্কেল, আমরা এখন বাসায় যাই, পরে আপনার সাথে কথা বলবো। রাতে আবার বাসায় খাবার খাবে কিন্তু। জি আঙ্কেল। আমি বাসায় চলে আসি। বাসায় আসতে রুমে ঢুকতেই রাইসা বলল, পাপা, কোথায় ঘুরতে যাব আমি? আচ্ছা মামনি, বিকেলবেলা আমি আর তুমি ঘুরতে যাব পার্কে। বিকেলবেলা রাইসার আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমার আগের বাইকটা বের করলাম। বাইকটা অনেকটা পুরাতন হয়ে গেছে। বাইকটা মুছে স্টার্ট দিব, কিন্তু বাইকটা স্টার্ট নিচ্ছে না। তা দেখে রাইসা বলল, পাপা, এই বাইক তো চলে না, এইটারে লাত্তি মাইরা ফালাই দেও, আর একটা নতুন বাইক কিনো। হ্যাঁ মা, কিনবো। এখন এটা চালিয়ে তো যেতে হবে। এটা একটু নষ্ট, চলে না। এখন চলবে মামনি। আমি অনেক কষ্টে বাইকটা স্টার্ট করলাম, কারণ বাইকটা অনেকদিন চালাই না, তাই একটু সময় লাগছে স্টার্ট হতে। বাইকের সামনে রাইসাকে বসিয়ে ঘুরতে বের হলাম। রাইসাকে নিয়ে বাইকে করে একটা পার্কে আসলাম। পার্কে ঢুকে আমি রাইসা হাঁটতেছি, তখনই রাইসা বলল, বাবা, বাংলাদেশ কত সুন্দর, আর আমরা কেন বিদেশে থাকি? মামনি, পাপা বিদেশে কাজ করি তো, তাই বিদেশে থাকি। পাপা, এখন থেকে আমরা বাংলাদেশে থাকবো। আচ্ছা মামনি, এখন থেকে আমরা বাংলাদেশে থাকবো, কেমন? লাভ ইউ পাপা। লাভ ইউ টু মামনি। আমি রাইসা হাঁটতেছি, তখনই 2টা মেয়ে আমাদের সামনে আসলো। একটা মেয়ে বলল, এই পিচ্চি, তুমি একটু ওদিকে যাও তো। ওই আন্টি, আমি পিচ্ছি মানে? আর আমি আমার পাপাকে ছেড়ে ওইদিকে যাবো মানে? কি তোমার পাপা মানে? এটা আমার মেয়ে। দোস্ত, এখন চল, 26 নম্বর শেখা খাইছোস, এখন কি আর কাউরে প্রপোজ করবি? আমি মেয়েটার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে 26 নম্বর শেখা খাইছে মানে? ভাইয়া, নিতু এই নিয়ে 26টা ছেলেকে পটাইতে গেছে। ছেলেটাকে প্রপোজ করবে তার আগেই ছেলেটার গার্লফ্রেন্ড না হলে মেয়ে এসে যায় আর ও বিন্দাস হয়ে যায়। সত্যি নাকি? এতগুলো শেখা খাইছেন, এখন আত্মহত্যা করেননি? আরে না, আমি শুধু রিলেশনে আর ম্যারিড লোকদের প্রপোজ করে পরীক্ষা করি যে ওরা বউ বা গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়ের সাথে রিলেশন করে কিনা সেটা পরীক্ষা করি। শেখা খায় ব্যাকা হয়ে গেছেন, এখন কত কিছু কইবেন। ধুর মিয়া, আপনার লগে কথা নাই। শেখা খাইছেন, এখন আবার আত্মহত্যা করে না বাসায় গিয়া। মেয়েটা রাগে চোখ দিয়ে ওর বান্ধবীর দিকে আমার দিকে তাকালো। আরে, স্যাকা খাওয়া কোনো ব্যাপার নাকি? স্যাকা খাইলে আত্মহত্যা করা লাগে না। আর হ্যাঁ, আমি 26টা স্যাকা খাইছি, তো কি হয়েছে? এটা কি বেশি হয়েছে নাকি? কি 26টা শেখা খাইছেন? এটা নাকি কম, নাকি দুঃখে কান্না আসতেছে তাই সেটা বলতেছেন না? আমার স্যাকা খাইলে উল্টা ভালো লাগে। কি মানুষ শেখা খেলে দুঃখ প্রকাশ করে আর আপনি খুশি হন? আপনি কি মহিলা
নাকি চায়না এলিয়েন? ভাইয়া চায়না এলিয়েন। ধুর, ভালো লাগে না, চল মিতু বাসায় যাই। জান, আবার বিয়ের দিনও চাকা খান না। মেয়েটার আগে গসগস করতে করতে চলে গেল। আমি এর এসে আর কতক্ষণ পার্কে ঘুরে বাসায় চলে আসি। কতগুলো চিপসের প্যাকেট নিয়ে বাসায় আসি। বাসায় এসেই রাইসা চিপস খাচ্ছে আর গেমস খেলছে। আমি চিপস খেতে খেতে অন্য মোবাইলটি নিয়ে এফবিতে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার সাথে সাথেই আইডিতে মেসেজ আসা শুরু করলো। আমি মেসেঞ্জারে ঢুকে দেখি অনেক ফ্রেন্ড মেসেজ দিছে, প্রায় 1000 হবে। সবার উপরে নাবিলার আইডি। নাবিলার আইডিতে ঢুকেই দেখি একটু আগেই অফলাইনে হয়ে গেছে। নাবিলার আইডিতে 3000+ মেসেজ। নাবিলা প্রতিদিন 10 থেকে 15টা মেসেজ দিয়ে ক্ষমা চাইতেছে। কি করো, কেমন আছো, তুমি এখন কই, আমি তোমাকে ভুল বুঝেছি, মাফ করে দাও, আরও অনেক কিছু লিখেছে। আমি অত কিছু না পড়ে সাদের আইডিতে ঢুকলাম আর মেসেজ দিলাম, কেমন আছিস দোস্ত। কিছুক্ষণ পর মেসেজ আসলো, প্রিন্স তুই এতদিন মেসেজের সেন্স নাই কেন? সব বলতেছি শালা, আগে বল কেমন আছিস। ভালো, তুই কেমন আছোস? আর এতদিন তোর কোনো খোঁজ খবরই ছিল না কেন? ভালো, আর পরশুদিন তোদের ওখানে আসতেছি, ওখানে সব বলবো। তুই দেশের বাহিরে, আমাদের এখানে আসবি কেমনে? শালা আমি বাংলার সিম চালাইতেছি, দেখতেছোস না? আর আমি এখন বাংলাদেশে, আমি পরশু রাজশাহী যাব, ওখানে সব কথা হবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রাইসাকে বললাম, মামনি চলো খাবার খেয়ে আসি। পাপা চলো। আমি রাইসা দুপুরে আঙ্কেলের বাসায় গেলাম খাবার খেতে। ওখান থেকে খাবার খেয়ে আসলাম। তার পরের দিন সকালে রাইসা আর আমি নাস্তা করে নিলাম। বিকেলবেলা রাইসাকে বললাম, মামনি চলো শপিংয়ে যাই। পাপা আজকে শপিং করতে কেন? মামনি কালকে আমরা ঘুরতে যাবো একটা জায়গায়। সত্যি বাবা, আমরা ঘুরতে যাব কালকে? হ্যাঁ মামনি, এখন চলো আমরা শপিং করতে যাব। পাপা চলো। রাইসা আর আমি রেডি হয়ে বাইক নিয়ে রাইসাকে নিয়ে শপিং মলে নিয়ে আসলাম। শপিং মল আমি আর রাইসা শপিং করতেছি। আমি রাইসার জন্য কাপড় দেখতেছি, তখনই রাইসা কোথায় চলে গেল আর দেখলাম না। আমি কাপড় কিনা রেখে তাড়াতাড়ি রাইসাকে খুঁজতেছি। গিয়ে দেখে রাইসার 2টা মেয়ে আরেকটা ছেলের সাথে কথা বলতেছে। মেয়েগুলো অন্যদিকে ফিরে কথা বলতেছে রাইসার সাথে। মামনি তুমি এখানে কার সাথে আসছো? মেয়েটার কণ্ঠটা আমার পরিচিত মনে হলো। আমি আমার পাপার সাথে আসছি। তা তোমার এই পুতুলটা কি খুব পছন্দ? আমি পাপাকে বলে এটা কিনে নিব। যদি তোমার পাপার বদলে আমি তোমাকে এই পুতুলটা গিফট দেই তাহলে নিবে? না, আমি নিব না, আমাকে পাপা এই পুতুলটাই কিনে দিবে। মামনি আমার থেকে নিলে কি সমস্যা? আচ্ছা আমি যদি তোমাকে এই পুতুলটা গিফট দেই বন্ধু হয়ে, তাহলে নিবে? না পাপা, বল অপরিচিত কারোর জিনিস না নিতে। আমি তো তোমার বন্ধু হয়ে দিব। আর তাছাড়া আমি তোমার পাপাকে বলবো এটা তোমাকে আমি কিনে দিচ্ছি, তাহলে তোমার পাপা কিচ্ছু বলবে না। এখন নিবা? রাইসা কিছু বলতেছে না। কি হলো মামনি, আমরা তো তোমার বন্ধু, আর তাছাড়া বন্ধুরা গিফট দিলে তা তো নিতেই হয়। আচ্ছা আগে ফ্রেন্ডশিপ করি, তারপর না হয় আমাদের থেকে পুতুলটা নিবে। তোমার নাম কি? আমার নাম রাইসা। ও, আমার নাম নাবিলা। আমরা ফ্রেন্ড, ওকে? নাবিলা নামটা শুনে আমার মনের ভেতর কেমন যেন করতে লাগলো। আচ্ছা ফ্রেন্ড। এখন তাহলে পুতুলটা নিবে তো? রাইসা কিছু বলতেছে না। কিছুক্ষণ পর বলল, আচ্ছা দাও। নাবিলা পুতুলটা নিয়ে রাইসাকে দিল। আমি এখনো মেয়ে 2টা আর ছেলেটার মুখ দেখলাম না, কারণ তারা উল্টো দিকে ফিরে আছে। রাইসা পুতুলটা নিতেই আমি রাইসার কাছে গেলাম। মামনি তোমাকে না বলছি কেউ কোনো জিনিস দিলে নিতে না? পাপা এই আন্টিটা। আর কিছু বলার আগেই আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখে আমি অবাক, কারণ মেয়েটার কেউ না, আমার ভালোবাসার মানুষ নাবিলা, আর তার পাশের মেয়েটা নীলা, কিন্তু ছেলেটাকে চিনি না। নাবিলা নাবিলা আমাকে দেখে কান্না করে দিল। নাবিলা আমাকে দেখে খুব কান্না করছে। সরি প্রিন্স, তুমি এখন অন্য কারো। মানে? হ্যাঁ, তুমি এখন অন্য কারো স্বামী, তুমি এখন অন্য, আমাকে জড়িয়ে ধরতে পারো না। মানে আমি অন্য কারো স্বামী? মানে আমি এবার বিয়ে কবে করলাম? আমি এখনো বিয়ে করিনি, আমার বউ আসবে কিভাবে? আর তাছাড়া এগুলো কি কি ঘটেছে তোমাকে আমি সব বলবো। আমি নাবিলার হাত ধরেই বললাম, তুমি আমার হাত ধরবে না। আমি তোমাকে এত ভালোবাসতাম, সামান্য একটা ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেললে। আচ্ছা তুমিও তো আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে কেমনে পারলে? নাবিলা তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি এখনো বিয়ে করিনি।
তাহলে এই রাইসা তোমার মেয়ে? কই থেকে আসলো? নাবিলা, আমি তোমাকে এইসব সম্বন্ধে সব কিছু বলবো। কি বলবে তুমি? তুমি আমাকে এখন ভুলভাল অনেক কিছু বুঝাবে। আমি জানি আমাকে এখন অনেক কিছু বলে সান্ত্বনা দিবে। আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, আর তুমি সেই ভালোবাসার কোনো দাম রাখলে না। নাবিলা, তুমি আমার নাম তোমার মুখে আনবে না। আমাকে আমার বোন এত ভালোবাসতো, এমন কি আপনার জন্য এত কান্না করতেছে, প্রতিদিন তোমার জন্যই কষ্ট পেত, আর তুমি ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেললে। আচ্ছা, তুমিও তো নাবিলাকে অনেক ভালোবাসতে, তাহলে ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারলে কেমনে? তোর জন্য নাবিলা থেকে আমি আলাদা হয়েছি, আর তুই আমাকে জ্ঞান দিতেছিস? নীলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাদের সব সত্যি বলবো। তোমার আর কিচ্ছু বলতে হবে না। নীলা আর জিজু, তোমরা চলো এখান থেকে। তাহলে এই ছেলেটা নীলার স্বামী? নাবিলা, দাঁড়াও। নাবিলার কোনো কথা না শুনে নীলা আর ওর স্বামীকে নিয়ে চলে গেল। আমি রাইসাকে নিয়ে ওখানে দাঁড়িয়েছি। আমার কান্না করতে মন চাচ্ছে অনেক। রাইসার সামনে থেকে কান্না করলাম না। বাবা, তোমার জন্য আন্টিটা কান্না করলো। আন্টিটা কত ভালো, আমাকে অনেক আদর করেছে, আর তুমি ওনাকে কান্না করে ওনাকে তাড়িয়ে দিচ্ছ। যাও, তোমার সাথে কথা বলবো না। মামুনি, তোমার আন্টি একটু আমার উপর রাগ করেছে, তাই কান্না করতেছে। কালকে তোমার আন্টিকে আমি তোমার কাছে এনে দেব সারা জীবনের জন্য। সত্যি তো বাবা? হ্যাঁ মামুনি, এখন বাসায় চলো। আমি আর রাইসা বাসায় চলে আসি। আমি বাসায় এসে নাবিলাকে কল দিলাম আসল ব্যাপারটা জানানোর জন্য। হ্যালো নাবিলা, সাথে সাথে ফোনটা কেটে দিল। আবারও কল দিলাম। এবার আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে রাখছে। যে করে হোক নাবিলাকে আসল সত্যটা বলতে হবে। তার আগে রাহাত আর নীলকে কল দিতে হবে। তাই আমি রাহাতকে কল দিলাম। দোস্ত, কেমন আছিস? কে ভাই আপনি? তোর দুলাভাই লাগে হালা। আমার তো কোনো বোন নাই। তোর হালা, মস্করা বাদ দে। ওই কে আপনি? রাহাত এখন আমাকে চিনতে পারিনি। তোর দুলাভাই প্রিন্স। এখন একটা জরুরি কাজ আছে। প্রিন্স, তুই এতদিন পরে কেমন আছো? তুই এখন কই? তুই তোর সব কমু। তুই কালকে নীলদের বাসায় আসিস, ওখানে সব কথা হবে। আচ্ছা, ফারিয়ারে নিয়ে আসোম। তুই ফারিয়াকে কবে বিয়ে করছিস? অনেক আগে ফারিয়ার সাথে আমার বিয়ে, আর নিলয়ের সাথে নিধির বিয়ে হয়েছে। আর নাবিলা? তাহলে তো তোরা ভালোই আছিস। আর এদিকে আমি অনেক টেনশনে আছি। তুই কালকে নীলাদের বাসায় চলে আয়, ওখানে কথা হবে। অনেক ঝামেলা আছি। আচ্ছা, আসো। ফোন কেটে দিলাম। আমার শুধু টেনশন হচ্ছে, নাবিলা যদি কিছু করে ফেলে। তখনই রাইসা বলল, বাবা চলো খাবার খেয়ে আসি, ক্ষুধা লাগছে। হ্যাঁ মামুনি, চলো খাবার খেয়ে আসি। আমি আর রাইসা গিয়ে হোটেল থেকে খাবার খেয়ে আসলাম। আমি রাইসাকে নিয়ে নীলদের বাসায় গেলাম। গিয়ে দেখি নীল, নিধি, রাহাত আর ফারিয়া আগে থেকে চলে এসে কথা বলতেছে। আমাকে দেখে ওরা আমার কাছে এসে বলল, 3 বছর পর তোকে দেখছি, তোকে কেমন আসো তুই? ভালো, তোরা কেমন আছিস? ভালো, আগে থেকে অনেক কিউট হয়ে গেছো। এতদিন তুই কই ছিলি? তোর কোনো খবর নাই। আমরা তোকে কত কল দিলাম, মেসেজ করলাম, তুই কোনো রিপ্লাই দিলি না। নাবিলা আমাদের সব বলেছে কি কি ঘটছে। নাবিলা তোদের সব বলেছে মানে? তোর সাথে ওই দিন কি হয়েছে শুধু আমাদের 4 জন ছাড়া কারোর কাছে বলে নাই। ও, এখন আমি একটা অনেক বিপদে পড়ে গেছি। একটা কাজ করতে হবে। কি কাজ? আর এই কিউট মেয়েটাকে? আমার মেয়ে রাইসা। মানে তুই বিদেশ গিয়ে বিয়ে করে ফেলছ নাবিলাকে ছেড়ে? তুই নাবিলাকে ছেড়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করছ? নাবিলা তোকে ওর জীবনে চেয়ে ভালোবাসতো, আর তুই ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেলি? দোস্ত, তুই স্বার্থপরের মতো এটা কেমনে পারলি দোস্ত? আরে তোরা আগে এখানে কি ঘটেছে না ঘটেছে, কিভাবে কি হয়েছে তা শুনবি তো। মানে? আচ্ছা বলবি পরে, এখন কিছু খেয়ে নেই সবাই। আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর রাইসা ঘুমিয়ে পড়লো। রাইসা অন্য রুমে ঘুমানোর পর আমরা সবাই টিভি দেখতেছি নীলদের বাসায়। তখনই রাহাত বলল, দোষ এবার বলল কি ঘটনা? আচ্ছা শোন তাহলে। বল। আমি এখান থেকে বিদেশ যাওয়ার পর আমি একটা বাসায় গিয়ে উঠি। সাথে ওখানে একটা কোম্পানিতে কাজ করতাম। ওখানে যাওয়ার পর নাবিলার কথা প্রায় মনে পড়তো। একদিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তাই আমি একটা হসপিটালে যাই। তো হসপিটালে একটা ডাক্তার আমার চিকিৎসা করতেছিল। তখন একটা নার্স এসে বলল, স্যার, এখানে একটা ছোট বাচ্চা মেয়ে পাওয়া গেছে, যার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই। মেয়েটার বয়স কত? স্যার, মেয়েটার বয়স 8 মাস। আর স্যার, মেয়েটা বাংলাদেশি। এটা শোনার পর আমি নার্সকে জিজ্ঞাসা করলাম,
ওই মেয়েটাকে এখনো কেউ নিতে আসেনি? না স্যার, এখন পর্যন্ত কেউ আসে নাই। আমাকে একটু ওই পিচ্ছি মেয়েটার কাছে নিয়ে যাবে? চলেন স্যার। আমি নার্স আর ওই ডাক্তার পিচ্ছি মেয়েটার কাছে গেলাম। গিয়ে দেখে মেয়েটা শুয়ে আছে আর মেয়েটা কান্না করতেছে না। মেয়েটা একদম পরীর মতো সুন্দর। পিচ্ছি মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হতে লাগে। ওর প্রতি কেমন যেন একটা মায়ে পড়ে যাই। তাই ডাক্তারকে বলি, স্যার আমি মেয়েটাকে দত্তক নিতে চাই, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। কোনো সমস্যা নাই, আপনি যদি দত্তক নিতে চান নিতে পারেন। থ্যাঙ্কস ডক্টর, আজকে থেকে এটা আমার মেয়ে। ওকে, আপনি আমাদের হসপিটালের এই কাগজটা একটা সাইন করে দেন। ডাক্তার একটা কাগজ দেখিয়ে বলল, ওকে। আমি মেয়েটাকে বাড়িতে নিয়ে আসলাম। তারপর আমাদের বাড়িওয়ালা আপুকে বললাম রাইসাকে দেখার জন্য। বাড়িওয়ালা আপু বাংলাদেশে হয়, কোনো সমস্যা হয়নি। রাইসা খুনি দেখার জন্য ওনাকে আমি এক্সট্রা টাকা দিতাম। আমাদের খাবার দাবার সবাই আপুই রান্না করতো। তো রাইসা আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন রাইসা 1.5 বছর, তখন রাইসা একদিন বলল, বাবা আমার মামুনি কই? আমি তো এখনো মামুনিকে এখনোই দেখি নাই। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। কি হলো বাবা, বলো। মামনি, তোমার মামনিও আমি আর তোমার পাপাও আমি। মানে বাবা? মামনি, তোমার বাবাকে তুমি ভালোবাসো না? বাবা অনেক ভালোবাসি। তাহলে আর কখনো তোমার মামনির কথা জিজ্ঞাসা করবে না? আচ্ছা করবো না বাবা, কিন্তু আমার মামুনি কই? সবার মামুনি আছে, আমার মামুনিকে আমি দেখতেছি না কেন? মামনি, তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি তোমার মামনির কথা জিজ্ঞাসা করবে না। তুমি যদি মামনির কথা জিজ্ঞাসা করো তাহলে পাপা রাগ করবো। আচ্ছা বাবা, জিজ্ঞেস করবো না মামুনির কথা। এবার তুমি খুশি? হ্যাঁ মামনি, আমি রাইসাকে নিয়ে আর অফিস নিয়ে সবসময় বিজি থাকতাম। তারপরে নাবিলার কথা কিছু বলতে পারতাম না। এভাবেই বিদেশে 3 বছর কেটে যায়। 3 বছর নাবিলাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। তাই ভাবলাম এবার নাবিলার কাছে যাব আর রাইসার ব্যাপারে সব খুলে বলবো। আর রাইসাও ওর আম্মুকে মানে নাবিলাকে পেয়ে যাবে। তাই ভাবলাম আর বাংলাদেশে চলে আসলাম। এটা শোনার পর ওরা বলল, বুঝলাম, রায়সা তোর নিজের মেয়ে নয়। কিন্তু আমি তোকে নিজে থেকে বেশি ভালোবাসি। শালা, তুই বিয়ে আগে এক মেয়ে বাপ হইয়া গেলি। আচ্ছা নীলা ওদিন কি জন্য কান্না করছিল জানিস? ওই দিন কি জন্য নীলা এমন করছে? নীলা সব বলেছে, আর এখন ভালো হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ জানি, কিন্তু ওই দিন নীলা এমন কি জন্য করছিল? আচ্ছা শোন, ওই দিন বাসা থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর নীলার বাবা মা বাসায় আসে। নীলার বাবা এসে তোকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছে। নাবিলা রুমে গিয়ে কান্না করেছে। তখনই তোর পাঠানো ভিডিও আর মেসেজটা আসে ওর মোবাইলে। ও মোবাইলটা নিয়ে ভিডিওটা দেখে নীলার কাছে গেলে নীলা এখনো কান্নার ভান করতেছে। নাবিলার আব্বু আম্মু আর ওর আব্বু আম্মুর সাথে নাবিলা সোজা নীলার কাছে গেল। তোর গায়ে কি প্রিন্স হাত দিছে? দিছে। তোর গায়ে যদি হাত দিয়ে থাকে তাহলে এটা কি? তোর জন্য আমরা একটা নিষ্পাপ ভালো ছেলেকে আমরা কত কিছু বললাম। কি এমন ক্ষতি করছিল প্রিন্স, তার জন্য তুই একটা এত বড় অপবাদ দিলি? তোকে আমার মেয়ে বলতে ঘৃণা করতেছে। একটা ভালো ছেলেকে তুই সবার সামনে খারাপ কেন বললি? মামি তোমরা শান্ত হও। আচ্ছা নীলা বল, তুই কেন এমন করলি? কেন তুই আমাদের সুখের ভালোবাসাটা নষ্ট করলি? বল প্রিন্স তোর এমন কি ক্ষতি করছিল বল। নীলা চুপচাপ ভয়ে কান্না করতেছে। কি হলো বল, কেন তুই প্রিন্সের সাথে এমন করলি? প্রিন্স তোর কি ক্ষতি করছে বল। প্রিন্স আমার কোনো ক্ষতি করে নাই, আমি প্রিন্সকে ভালোবাসতাম। নীলার কথা শুনে নাবিলা মনে হয় আকাশ থেকে পড়ল। তুই প্রিন্সকে ভালোবাসতি মানে? হ্যাঁ, আমি প্রিন্সকে ওই দিন প্রথম রাজশাহীতে দেখে আমার প্রিন্সকে ভালো লাগে, কিন্তু তুই প্রিন্সকে প্রথম দেখায় ভালোবেসে ফেলছ। আর প্রিন্সও নাকি তোকে ওই দিন দেখে তোকে সেই দিন থেকে ভালোবাসতো। প্রিন্স আমাকে সেদিন থেকে ভালোবাসতো মানে? হ্যাঁ, প্রিন্স তোকে কলেজে দেখেছে, সেই দিন থেকে পছন্দ করতো। কয়েকদিন পর তুই এখানে চলে আসতো। তুই এখানে আসার পর প্রিন্সের সাথে তোর ভালো বন্ধু হয়ে যায়। তোর বার্থডের দিন প্রিন্স তোকে প্রপোজ করে আমি যখন এসে দেখি তোরা একে অপরকে অনেক ভালোবাসতেছস, তা দেখে আমি সহ্য করতে পারি নাই। তাই ভাবলাম তোদেরকে আমি একসাথে থাকতে দিব না। প্রিন্সকে যখন আমি পাই নাই, তাই তোকেও পেতে দেব না। তাই আমি ওই দিন প্রিন্সকে একা রুমে থাকতে আমি ওর রুমে যাই আর
এগুলো করি। এটা শোনার পর নাবিলা কিছু বলার আগেই নীলার বাবা নীলাকে একটা থাপ্পড় মেরে বলল, তুই কেমন বোন, নিজের মামাতো বোনের সুখ সহ্য করতে পারতেছ না? তুই কেমন মেয়ে, নিজের বোনকে সুখে দেখতে পারস না? শোন, ভালোবাসা কখনো একজনের মাধ্যমে হয় না, ভালোবাসা কখনো জোর করেও পায় না। শোন, একজনকে তার ভালোবাসার মানুষ থেকে আলাদা করলে তার পরিণাম ভালো হয় না। তোমরা এসব কথা পরে বলিও, আগে প্রিন্স কই, আগে দেখি। দাঁড়াও, আমি সব পুলিশ স্টেশনে প্রিন্সের ছবি পাঠিয়ে দিই। বাবা, আমি প্রিন্সের বাসায় আর রাহাত, নীল আর ওর বন্ধুদের বাসায় গিয়ে দেখে আসি। নাবিলা, তোর সাথে আমিও যাব। তুই যাবি মানে? তুই ওদের দুজনকে আলাদা করে আবার তুই কই যাবি? বাবা, আমার ভুল হয়ে গেছে। তুই এটা ছোটখাটো ভুল না, অনেক বড় ভুল করছ। তোর জন্য প্রিন্স আজকে কত মাইর আর অপমানিত হলো দেখেছস? বাবা, তুমি চুপ থাকো, যা হবার হয়ে গেছে। নীলা, চল আমার সাথে যাইলে। তোরা গার্ড নিয়ে যা। বাবা। নাবিলা আর নীলা গার্ড নিয়ে বেরিয়ে পড়লো তোকে খুঁজতে। ও সব জায়গায়, তোর বাসা, তোর বন্ধুদের বাসা, সাদের বাসা, সব জায়গায় তোকে খুঁজেছে। আমাদের চারজনকে শুধু খুলে বলেছে, আর কাউকে আসল সত্যটা বলে নাই। আমরা সবাই মিলে তোকে অনেক খুঁজি, কিন্তু তোকে পায় নাই। নাবিলা অনেক কান্না করে তোকে না পেয়ে আমরা সবাই মিলে সান্ত্বনা দেই। এভাবে 2 মাস চলে যায়। 2 মাসের নাবিলা দেশের অনেক জায়গায় ছাড়া দেশের বাইরেও খুঁজেছে, কিন্তু তোকে পায় নাই। নাবিলা তোর জন্য প্রতি রাতে কান্না করত। 2 মাস যাওয়ার পর নাবিলা কিছুটা স্বাভাবিক হলেও তোর ছবি ওর মোবাইলে দেখে কান্না করত। একদিন নীলা অসুস্থ হয়ে পড়ে। তো নীলাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে নীলার ব্লাড ক্যান্সার হয়েছে। তা দেখে নাবিলা সহ সবাই কান্না করতেছে। নীলা নাবিলাকে ডেকে বলল, বোন, এটা আমার কর্মের ফল। আমি তোদের দুজনকে আলাদা করছি, তাই আমি আমার কর্মের ফল পাইছি। দেখ, এখন আমি মৃত্যুর জন্য লড়াই করতেছি। না বোন, তোর কিচ্ছু হবে না, দেখবি তুই সুস্থ হয়ে যাবি, দেখবি। না, আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য তুই তোর ভালোবাসার মানুষকে হারাইতেছস। তাই দেখ, আজকে ওই অভিশাপ, আজকে আমার এই অবস্থা। প্রিন্স ঠিকই বলেছে, আমি আমার কর্মের ফল পাবো একদিন। দেখ, আমাকে সেই ফল পাচ্ছি। আমাকে মাফ করে দিস। না, তোর আমি কিচ্ছু হতে দেব না। দেখবি ডাক্তার তোকে অপারেশন করবে, দেখবি তুই ঠিক হয়ে যাবি। নীলার অপারেশন হলো। অপারেশনে নীলা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেল। কয়েক মাস পর নীলার বিয়ে হয়ে গেল। নীলার বিয়ের সময় একটা বড় লোকের ছেলে নাবিলাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু নাবিলা তোকে ভালোবাসতো, তাই ওই বিয়েটাই না করে দেয়। নাবিলা তোর সম্বন্ধে সব বলেছে ওকে, তোদের রিলেশনের সম্বন্ধে। কিন্তু তুই বিদেশ গেছত একটা কাজ করতে, সেখান থেকে আসছত না। এইটা কারণে এইটুকুই বলেছে। তুই নাইম ছেলেটা অনেক করে বলেছিল নাবিলাকে ওকে বিয়ে করতে। দেখো নাবিলা, ওই প্রিন্স হতে পারে বিদেশে গিয়েও তোমাকে এতদিনে কোনো মেয়েকে বিয়ে করে নিছে, নাহলে ও কোনো দেশে আসবে না। আমি 100% শিওর ও এতদিনে বিয়ে করে ফেলেছে। তুমিও না হলে বিয়ে করে ফেলো আমাকে। না, প্রিন্স কখনো বিয়ে করবে না, কারণ প্রিন্স আমাকে অনেক ভালোবাসে। সে কখনো আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবে না। আর প্রিন্সের মনে একটা কারণে আমার উপর হালকা একটু অভিমান রয়েছে, তাই দেশে আসতেছে না। আমি শিওর ওর অভিমানটা চলে গেলে বাংলাদেশে চলে আসবে। প্রিন্স কখনো আসবে না। আমার মনে হয় ও একটা ধোঁকাবাজ। ও তোমাকে ভালোবাসতো তোমার সম্পদের জন্য। ও এখান থেকে বিদেশে গিয়ে অন্য কোনো তোমার চেয়ে বড় লোকের মেয়ে পাইছে, তাই ওকে বিয়ে করে ফেলছে। তোর সাহস কি করে হয় প্রিন্সকে ধোঁকাবাজ বলার? তুই যদি প্রিন্সের নামে একটা খারাপ কথা বলস, তাহলে তোর কি অবস্থা করি বুঝবি। আর প্রিন্স কখনো অমন ছেলে না। নাবিলা, ওই ছেলে তোমার সামনে ভালো সেজে থাকে, তোমার পিছনে কত মেয়ের সাথে রিলেশন করো তুমি নিজেও জানো না। আমার হিসেব মনে হয়েছে ছেলেটা তোমার পিছনে অনেক মেয়ের সাথে রিলেশন করত, তাই তোমার সাথেও ওই টাইপ পাস আর টাকার জন্য রিলেশন করেও কয়েকদিন পর পালিয়ে গেছে। তোর সাহস কি করে হয় প্রিন্সের নামে বাজে কথা বলার? তুই যদি প্রিন্সের নামে একটা বাজে কথা বলস, তাহলে তোর কি অবস্থা করি দেখবি। যা এখান থেকে আমার সামনে থেকে, না হলে তোর কি অবস্থা করি বুঝবি। বিয়ে বাড়িতে অনেক লোক নাবিলাদের দিকে তাকিয়ে থাকলো। ছেলেটা ওখান থেকে চলে গেল। দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে যায়। ছেলেটা আর নাবিলাকে বিয়ের প্রস্তাব দেয় নাই। এভাবে 3 বছর কেটে যায়। 3 বছর নাবিলা তোর জন্য অপেক্ষা করেছে। 3 বছর পর তুই দেশে ফিরলি।
আচ্ছা, তুই আমাদের থেকে কি একটা সাহায্য চাইলি? কি সাহায্য? আর তুই এখনো নাবিলার কাছে না গিয়ে এখানে কি? আমি নাবিলার সাথে দেখা হয়ে কি কি ঘটেছে সব ঘটনা বললাম। ও, নাবিলা তোকে ভুল বুঝছে। হ্যাঁ দোস্ত, এখন যদি ওদের বাসায় যাই ওর মা বাবা আমাকে আবারও ভুল বুঝবে, তাই যাচ্ছে না। নাবিলার বাসায় কেন যাইতে হইতেছে? নাবিলাকে কল কর। নাবিলাকে কল করে আসল সত্যিটা বল। দূর, নাবিলা আমাকে ব্লক করে দিছে, সেজন্য তোরা নাবিলাকে কল করে এখানে আসতে বল। বুঝছি, দাঁড়া আমি কল করতেছি। ফারিয়া যখনই নাবিলাকে কল করতে যাবে তখনই টিভির দিকে আমাদের সবারই নজর গেল। টিভিতে বলল, ব্রেকিং নিউজ, আজ সকালে ঢাকার ধানমন্ডিতে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়। ধর্ষণকারী হলো মেহেদি হাসান প্রিন্স। ধর্ষণকারী কয়েকদিন আগে বিদেশ থেকে আসছে। প্রিন্স যে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করেছে তার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে একটা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রিন্স নামের ওই ছেলেটা মেয়েটাকে ধর্ষণ করে প্রথমে, তারপর হত্যা করে। মেয়েটাকে অনেক নিকৃষ্টভাবে ধর্ষণ করে তারপর তাকে খুব খারাপভাবে খুন করেছে। এটা নিয়ে অনেক জনগণ আমার উপর ক্ষুব্ধ হয়ে সবাই আমার ফাঁসি যাচ্ছে, পুলিশ আমাকে খুঁজছে। এটা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। তুই তো সকাল থেকে আমাদের বাসায়, তাহলে তুই কিভাবে ধর্ষণ করবি? দোস্ত, আমি কিছু বুঝতেছি না। আমি তো সকাল থেকে এখানে, তাহলে আমি কিভাবে মেয়েটাকে ধর্ষণ করব? আর মেয়েটাকে আমি চিনি না। আমরা জানি এখানে তোর কোনো হাত নেই, তুই এমন কাজ করতেই পারস না। আমার মনে হয় তোকে কেউ ফাঁসাইছে। কিন্তু আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই, আমাকে কেন ফাঁসাবে? দোস্ত, শত্রুর অভাব নাই, হতে পারে পূর্ণ কোনো শত্রু হবে এগুলা। এত কিছু না ভেবে এখন করতে কি হবে সেটা ভাবতে হবে। আমার মনে হয় এর উপরে আরেকজন মাস্টার মাইন্ড আছে, ওকে ধরতে হবে। আমাদের এখন কিভাবে সেটা উপায় খুঁজতে হবে। কিন্তু আগে রায়সাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে, যাতে রায়সার কোনো ক্ষতি না হয়। আগে সেটার উপায় খুঁজে বের কর। হ্যাঁ, রাইসা আমার কলিজা, ওর কোনো ক্ষতি হতে দেবো না। ওকে একটা জায়গায় রাখতে হবে যাতে কেউ রাইসাকে খুঁজে না পায়। কিন্তু কই রাখবি রাইসাকে? মনে আছে 3 বছর আগে আমি হেনা নামে একটা মেয়েকে বাঁচাইছি? ওদের বাসায় রাখবো, তাহলে আর কেউ ওই বাসায় ওদের সন্দেহ করবে না আর রাইসাকে খুঁজে পাবে না। তারপর আমরা খুনিকে খুঁজবো। আমি রাইসাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে বললাম, মামুনি তুমি ফারিয়া আর নিধি আন্টির সাথে একটা জায়গায় যাও, বাবা একটা কাজ করে তোমাকে নিয়ে আসবো সেই জায়গা থেকে। ওকে পাপা, তাড়াতাড়ি আসবে আমার কাছে। ওকে মামুনি। নিধি, তুমি আর ফারিয়া রাইসাকে নিয়ে এখান থেকে যাও। আচ্ছা যাইতেছি, তোমরা সাবধানে থাকিও। নিধি ফারিয়া রাইসাকে নিয়ে চলে গেল। আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে, কে মেয়েটা আর কে ওকে ধর্ষণ করেছে আর কে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলল, কিরে প্রিন্স, খুব কষ্টে আছো তাই না? কে তুই? কিরে, এত কষ্ট থেকে তোর তেজ গেল না দেখি। আমি ইশারা রাহাত আর নীলকে কম্পিউটার নিয়ে বসতে বললাম আর ফোনে কথা বলা লোকটার লোকেশন ট্যাগ করতে বললাম। ওরা কম্পিউটার নিয়ে বসে বলল, আরে কে তুই, আগে সেটা বল। আরে প্রিন্স, কুল এত রেগে যাইতেছ কেন? প্রিন্স তো ঠান্ডা মাথার মানুষ, তো রেগে যাওয়ার মানুষ না। আজ কেন প্রিন্স এত রেগে গেল? নাকি বুঝতেছ না কিভাবে সে মেয়েটাকে ধর্ষণ করলো সেটা ভাবতেছ? আমি নিশ্চুপ। কিরে, কথা বলতেছ না কেন? আমি এখনো নিশ্চুপ। কি হলো তোর? হাওয়া চলে গেল নাকি? টেনশনে পড়ে গেছ? কে তোকে এমন ভাবে ফাঁসাইছে তার কথা ভাবতেছ? কে এমন করে তোর সাথে করতে পারে? তাছাড়া ওই নামটা যদি আমি বলি তুই খুশি হবি। হ্যাঁ ভাই বলেন। আরে এখন তো ভাই বলে ডাকতেছ, ওই দিন মারার সময় তো ভাই বলস নাই? তখন তো খুব মারছিলি আমাদের, বিপদে পড়ছ, তাই এখন ভাই বলে ডাকা শুরু করলি। আমি আপনাকে কখন মারলাম? এখন সব ভুলে গেলি নাকি? মনে আছে 3 বছর আগে তুই একটা মেয়েকে আমি ডিস্টার্ব করেছি, তাই তুই তখন আমাকে মেয়েটার জন্য কি মারা মারছিলি? আর তোকে একজন ওসি জেলে নিয়ে অনেক মারা মারছিল। কিছুক্ষণ পর তোর গার্লফ্রেন্ড এসে সেই ওসিকে মারলো, মনে আছে? আর ওকে চাকরি থেকে বের করে দিল। সেই মারের কারণে ওসি আর আমি 2 বছর হাত পা ভাঙ্গা অবস্থায় হসপিটালে ভর্তি ছিলাম। আমার মনে থাকবে না কেন? সব মনে আছে। তোর এখনো কোনো পরিবর্তন হয়নি। তোর কথা বলা দেখে বোঝা যাচ্ছে তোর উপর কোনো চাপ নাই ওই ধর্ষণ কেসটার জন্য। আমি নিশ্চয় হয়ে বলদগুলোর কথা শুনতেছি, ওরা কি বলছে।
কি হলো, চুপ হইয়া গেলি কেন? ও, তোকে তো এখনো বলা হয়নি কে আসল মাস্টারমাইন্ড, কে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে, কে? কিছুই বলিনি। আচ্ছা শোন, আসল কাহিনী কি। আমি আর ওচি সুস্থ হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম তোর উপর প্রতিশোধ নেব। তাই আমি আর ওচি মিলে একটা প্ল্যান করলাম, কিন্তু তারপরে শুনি তুই নাকি বিদেশে চলে গেছ, তাই আমরা আর কিছু করতে পারিনি। কিন্তু কালকে জানতে পারি তুই নাকি বাংলাদেশে আসছ, তাই আমি আর ওচি মিলে একটা মেয়েকে তুলে আনলাম, আর আমরা দুজন মেয়েটাকে ধর্ষণ করলাম। তারপর আমরা দুজন হত্যা করলাম মেয়েটাকে। আমরা সেটাকে সাবধানে ভিডিও করলাম, যাতে এখানে একজনের মুখ দেখা যায়, আর মেয়েটাকে মারছি যে সেখানে শুধু একজন দেখা যায়, আর সেখানে শুধু ওচির মুখটাকে। তারপর আমি আর ওচি মিলে ভিডিওগুলোকে কম্পিউটারের মাধ্যমে ওচির মুখের জায়গায় তোর মুখ বসাইয়ে দিলাম, যাতে ওখানে তোর মুখ দেখা যায়, আর কম্পিউটারের মাধ্যমে ওখানে তোর এমনভাবে তোর ছবি বসালাম সেখানে তোর স্পষ্ট তোর চেহারা দেখা যায়, আর তোর কণ্ঠ ওই ভিডিওতে বসাইয়ে দেই কম্পিউটারের মাধ্যমে। তারপর ভিডিওটা বানানো শেষ, মেয়েটার লাশটা ব্রিজের তলে ফালাইয়ে দেই। তারপর ওই ভিডিওটা পুলিশকে দেয়, আর তোর কিছু ছবি। তারপরেরগুলো তো তুই টিভিতে দেখলি। এখন তোকে পুলিশ ধরে নিয়ে গিয়ে ফাঁসি দেবে, আর আমাদের প্রতিশোধ পুরো হবে। তুই এখন বুঝবি আদনান আর সিয়ামের গায়ে হাত তোলার পরিণাম কি হবে। সব বুঝলাম। এখন তোদের জন্য আফসোস হচ্ছে। আফসোস আমার জন্য না, তোর জন্য হইতেছে। তোর কি অবস্থা হবে ভেবে? আমার কোনো টেনশন নেই, থ্যাঙ্কস সাহায্যের জন্য। তুমি মনে হয় পুরো পাগল হইয়া গেছস মরার আগে। হালা বোকারা, ফোন রাখ, তোর সাথে কথা বলার টাইম নেই। আমি ফোন কেটে দিলাম। ওই হালা দুইটা এখন কই আছে? ওদের লোকেশন কই পাইছস? ওই দুইটা এখন ধানমন্দির এই বাড়িতে আসে। এই নে দেখ। প্রমাণগুলো পাইছি, এখন শুধু আসামি ধর্ম। দোস্ত, শালা দুইটাকে আস্ত বলদ সব কিছু বইলা দিছি। আমি এখন ওই দুইটা পুলিশে ধরে আনি, তোরা থাক। দোস্ত সাবধানে যাস, আর মাস্ক পরে যাস, যাতে তোকে কেউ না চিনে। তখনই বাইরে মাইক দিয়ে বলল, প্রিন্স তুমি বের হয়ে যাও, আমি জানি তুমি এখানে আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, সারেন্ডার করো, পালানোর চেষ্টা করবে না, তোমাকে পুলিশ ঘিরে ফেলেছে। দোষ, মনে হয় পুলিশ চলে আসছে। এখন কি করবি? দাঁড়া, আমি জানালা দিয়ে দেখি কি হচ্ছে। আমি জানালা দিয়ে দেখি অনেক পুলিশ আর গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, সাথে আমার শ্বশুরও মানে নাবিলার বাবা আছে। নাবিলার বাবা মনে হয় রাইসার কথা জেনে আমাকে ভুল বুঝছে, মনে করেছে আমি বিয়ে করে ফেলছি, তাই ওর মেয়ের সাথে বেইমানি করার জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য ধরতে আসলো। প্রিন্স, তোমাকে পুলিশ ঘিরে ফেলেছে, তুমি পালানোর চেষ্টা করবে না। একদম পালানোর চেষ্টা করলে গুলি মেরে দেবো। চুপচাপ আমাদের হাতে সারেন্ডার করো। দোষ, এখন কি করবি? তোদের বাসার পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার কোনো অপশন আছে? পিছনে আমার বাইকটা কালকে রাখছিলাম। গুড, হয়ে যাবে। কিন্তু পিছন দিয়ে তো দেওয়াল। নো সমস্যা, প্রিন্সের বাইক দেয়ালের উপর দিয়ে চালানোর অনেক অভিজ্ঞতা আছে। সাবধানে চালাবি। এই নে চাবি। আমি পিছনের দরজা খুলে তাড়াতাড়ি বাইক বের করে বাইক নিয়ে ফুল স্পিড দিয়ে সোজা দেয়াল টপকে বাইক নিয়ে রাস্তায় চলে আসলাম। কিন্তু একজন পুলিশ আমাকে দেখে ফেললো। ওইটাই প্রিন্স, তাড়াতাড়ি ওর পিছু নাও, না হলে প্রিন্স পালাই যাবে। সব পুলিশ তাড়াতাড়ি গাড়িতে উঠে আমার পিছু নিচ্ছে। আমি স্পিডে বাইক চালাচ্ছি, আর পুলিশের অনেক গাড়ি আমার পিছনে। প্রিন্স গাড়ি থামাও, না হলে গুলি চালিয়ে দেবো। শালা শ্বশুর, গুলি কর, গুলি কইরা দেখ, গুলি করলে তোর মাইয়া বিয়ের আগে বিধবা হয়ে যাব। প্রিন্স বাইক থামাও, না হলে গুলি করে দেবো। বাইক থামাও আর পুলিশের কাছে সারেন্ডার করো। এইসব একা একা মনে মনে ভাবছিলাম। আমি ওদের কোনো কথা না শুনেই স্পিডে বাইক চালাচ্ছি, আর এদিকে নাবিলার বাবা মাইক নিয়ে চিল্লাচ্ছে। আমি সেদিকে কান্না দিয়ে বাইক চালাচ্ছি। শালা শ্বশুর তো চিল্লাই কেন কে জানে, শালা শান্তি মতো বাইকও চালাতে দিতেছে না। আমি স্পিডে বাইক চালাচ্ছি, কিন্তু তা পুলিশ পিছু ছাড়তেছে না। তাই ভাবলাম পুলিশদেরকে যদি পিছু না ছাড়াই তাহলে এই দুইটারে মানে সিয়াম আর আদনানকে ধরতে সমস্যা হবে। যে করে হোক পুলিশগুলোকে পিছু সারাইতেই হবে। তাই আমি গাড়ি ফুল স্পিডে দিয়ে জোরে বাইক চালিয়ে একটা চিকন গলিতে ঢুকে পড়লাম। পুলিশের আমাকে খুঁজে পাইনি। পুলিশগুলোকে না দেখে বাইকটা নিয়ে সোজা সিয়াম আর আদনান যে জায়গায় আছে সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে একটা বাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে দরজার পাশে দাঁড়িয়ে ভেতরে কি হচ্ছে শুনতেই আদনান প্রিন্স সাল্লামকে
ভালোভাবে শায়েস্তা করেছে। শালা সারা জীবন মনে রাখবে। মনে রাখবো কেমন ওই তোর একটু পরে উপরে চইলা যাইব। শালার কিছুক্ষণের মধ্যেই পুলিশ দইরা ফাঁসিতে ঝুলাইবো। থ্যাঙ্কস মিস্টার জ্যাক অ্যান্ড মিস্টার ইয়াং সং, আপনার জন্য ভিডিওগুলো বানাইতে পারছি। এখনো একটা বিদেশে আর একটা চায়না মালও আছে। ইট ইজ ওকে, চল প্রিন্সকে ধরতে পারছে কিনা দেখি। আমি দরজা লাথি মেরে ভেঙে ফেললাম। আমাকে ধরে ফেলছে। ওরা আমাকে দেখে বলল, প্রিন্স তুই এখানে থাক, তুই যখন আসছস তোকে আর পুলিশের মারতে হবে না, আমরাই মেরে দেই। কি বলিস আদনান? আয় শালা মার আমাকে। মারমুই জ্যাক। জ্যাক আমাকে মারতে আসলেই সাথে সাথে দিলাম একটা ঘুষি, আর দূরে গিয়ে মাটিতে পড়ে গেল। আর মাটি থেকে উঠেই শালা এবার ইংরেজি মারতেছে। শালা কুংফু করবি না বলেই দিলাম একটা লাথি। দুম করে পড়লো আর উঠতেই পারতেছে না। ইয়ং গো ফার্স্ট অ্যান্ড কিল হিম। আমার সামনে এসে কুংফু দেখাইতেছে। চায়না মাল বেশি টিকে না বলেই চায়নারে একটা ঘুষি দিলাম, আর সে উঠতেই পারতেছে না। তারপর আমি আদনান আর সিয়ামের দিকে তাকালাম। দেখে ওরা ভয় পেয়েছে, মনে হয় মার দেখেই ভয় পেয়েছে। কিরে তোদের হাওয়া কই গেল? ভাই আমাদের মাফ করে দেন। কিরে একটু আগে না আমাকে বললি মেরে ফেলবি, আর এখন বলতেছিস ভাই আমাদের মাফ করে দেন? ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আমি না হলে মাফ করে দেব, কিন্তু মেয়েটা কি তোদের মাফ করে দেবে? যাকে ধর্ষণ করলি, বিনা কারণে মারলি, তোর কি হবে? ভাই আমাদের মাফ করে দিন, আমরা জীবনে আর ভুল করব না, আর কখনো মেয়েদের দিকে তাকাবো না। আচ্ছা তোদেরকে আমি মাফ করে দেব। সত্যি ভাই আমাদের মাফ করে দিবেন? হ্যাঁ মাফ করে দেব, কিন্তু আগে যে মেয়েটাকে মেরে ফেলছস তাকে ফিরে এনে দে, তাহলেই তোদের মাপ। ভাই মেয়েটা মারা গেছে, তাকে কিভাবে ফিরিয়ে আনবো? আচ্ছা মেয়েটাকে মারছে কে? ওরা নিশ্চুপ। কি হলো বল? ভাই আমরা মারছি। তাহলে তোর মেয়েটাকে ফিরিয়ে এনে দে। ভাই মারা মানুষ কিভাবে ফিরিয়ে আনবো? তাহলে মারলি কেন? আমি এটা বলেই সিয়াম আর আদনানকে মারা শুরু করলাম। মারতেই থাকলাম, মারতে মারতে আদমরা করে ফেলছি। তারপর ওদের দুজনের থেকে সব স্বীকার করিয়ে ওগুলো ভিডিও করলাম। ভিডিও করে শেষে আদনান আর সিয়ামকে একটা রশি দিয়ে বাঁধলাম, সাথে বিদেশি মাল দুইটারেও রশি দিয়ে বাঁধলাম। তারপর বাইকের সাথে রশিটা পেঁচায়া বাইকটা স্টার্ট করলাম। আর ওদিকে ওরা চারজন চিল্লাচ্ছে। আমি বাইক স্টার্ট দিয়ে বাইক চালানো শুরু করলাম। আর এদিকে এই চারটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আর আমার বাইকের পিছনে ছুটতেছে। এদিকে চিল্লাচ্ছে, ওদের গায়ের চামড়া ছেলে যাচ্ছে রাস্তায় জোরে গাড়ি চালানোর কারণে। এগুলো ওদের দর্শন করার ফল। আর এদিকে রাস্তার সব মানুষ এদিকে তাকিয়ে আছে। আমি ওদেরকে বাইকের পিছনে টানতে টানতে রাহাতদের বাসার সামনে নিয়ে আসলাম। এখানে এসে দেখি পুলিশ এখানেও রাহাতদের বাসায় ঘিরে রাখছে। আমাকে আসতে দেখে সব পুলিশ দৌড়ে এসে আমাকে ঘিরে ফেললো, আর আমার মাথায় গুলি ধরে ফেললো। আগে গুলি সরান, আমি আসল ধর্ষণকারী না, আসল ধর্ষণকারী এই চারজন, এগুলোকে ধরেন। আমি সিয়াম, আদনান আর বিদেশি মাল দুইটার দিকে তাকিয়ে দেখি ওদের চামড়া ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। ওর আসল খুনি মানে? আর ওদের এমন অবস্থা কেন? ওরা যে আসল দর্শনকারী তার প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে, এই নিন। আমি পুলিশের কাছে কল রেকর্ড আর ওদের স্বীকার করা সব ভিডিওগুলো দিলাম। পুলিশের একজন অফিসার ভিডিওগুলো দেখে বলল, এই চারটিকে এখনই গাড়িতে তুলুন আর হাসপাতালে নেন, তারপর না হলে ফাঁসি দিব। স্যার আসল দর্শনকারী ও তো এইটা, এগুলোকে কেন গাড়িতে তুলবো? যা করতে বলছি তাই করুন, আর কোর্টে বুঝতে পারবে কে আসল ধর্ষণকারী। ওকে স্যার। সরি প্রিন্স, তোমার উপর এত বড় একটা মিথ্যা কেসে ফাঁসা গিয়েছিল, আর পুলিশের লোক তোমাকে এত হয়রান করলাম, আর টিভিতে তোমার নামে নিউজ আসার জন্য। ইটস ওকে, আপনারা তো আসল সত্যটা জানেন না, তাই এমন হয়েছে। এখন তো সত্যটা জানছেন। আমি সব মিডিয়াতে আসল সত্যটা বলবো, আর ভিডিওগুলো আর ওই চারজনকে পর্যাপ্ত শাস্তি দিবে আইন। হ্যাঁ, আপনাদের স্যার রিয়া চৌধুরীকে বললেন এবার যেন আমার পিছু ছাড়ে। তোমার শ্বশুর, তুমিই তো বলতে পারো। আমার শ্বশুর আমাকে একদমই দেখতে পারে না। শ্বশুরের লগে সাপ বেজে যুদ্ধ চলতেছে। মানে? শ্বশুর আমাকে এখন মারার জন্য খুঁজতেছে। কেন? একটা কারণ, আমি এখানে আছি, আমার কাজ আছে। এখন আমাকে তাড়াতাড়ি একটা জায়গায় যেতে হবে। আর আপনারা সব পুলিশ নিয়ে এখান থেকে চলে যান, তাহলেই খুশি হব। সবাই যাব, এখন যাইতেছি। অফিসের সব পুলিশ নিয়ে চলে গেল। রাহাতের বাসার ভিতর থেকে কতগুলো পুলিশে বের হয়ে চলে গেল। আমি বাসার ভিতরে গিয়ে দেখি রাহাত আর নীল সবাই বসে আছে। কিরে, বাসার ভিতরে পুলিশ কেন?
শালা তোর জন্য তুই চলে যাওয়ার পর পুলিশ ঢুকে আমাদের কোনো দিকে চাইতে দেয় নাই। ও তাই নাকি? তোদের মার দিছে নাকি? আমাকে গায়ে হাত দিবে এত বড় সাহস ওই পুলিশের কারণ নাই। হালা তো নাম্বার বন্ধ কেন? আমার নাম্বার বন্ধ মানে? বলে মোবাইলটা বের করলাম। তোর নম্বর নিয়ে পুলিশগুলো কল দিলে তোর লোকেশন ট্র্যাক করতে চাইছিল, কিন্তু মোবাইলটা বন্ধ ছিল। মোবাইল তো একটা রাইসের কাছে আর একটা আমার কাছে। আমারটা মারামারির সময় কোন সময় বন্ধ হয়ে গেছে জানি না। চল তাড়াতাড়ি রাইসের কাছে যেতে হবে। ওর কোনো খবর নেইনি, ওকে বলছি তাড়াতাড়ি আসবো, কিন্তু এগুলোরে মারতে মারতে দেরি হয়ে গেল। কেন মারলি ওই দুইটারে? মানে 4 জন মানে? বাইক চালাতে চালাতে বলবো। সরি, ওগুলা কই থেকে জুড়লো? চল। আমি নীলা রাহাত বাইকে উঠলাম। রাহাত তার নীল একটা বাইকে আর আমি আর একটা বাইকে। আমি মাস্ক পরে নিলাম, কারণ রাস্তায় আবার দর্শনকারী বলে লোকে গণপিটুনি দিতে পারে। কারণ এখন আসল সত্যিটা কেউ জানে না। আমি বাইক চালাচ্ছি আর ওদেরকে কিভাবে মারলাম সব সত্যি বলছি। ওগুলো সারা জীবন মনে রাখবে। কালকে মনে হতে জীবনে শেষ দিন, কারণ মার্ডার আর দর্শন কেসের মামলা বলে কথা। আমরা কথা বলতে বলতে হেনাদের বাসায় চলে আসি। হেনাদের বাসায় এসে আমি রাহাত আর নীল বাসায় ঢুকি। আমাদের দেখে হেনা আসলো। কেমন আছো ভাইয়া তোমরা? ভালো আপু, তুমি কেমন আছো? ভালো ভাইয়া, তোমার সাথে কথা নাই। তুমি আমাদের সাথে 3 বছর ধরে কথা বলো নাই। সরি আপু, আসলে আমি জানি ভাইয়া, ফারিয়া ভাবি আর নীল ভাবি আমাদের সব বলেছে। তাহলে তো সব শুনছো, এবার বলো তোর স্যার ভাবিরা কই? কেন রে শালা, তোর সইতেছে না বই লাইগা? আরে না দোষ, সব বুঝি। ভেতরে আছে ভাবি, আসো। আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে এদিকে ফারিয়া আর নিধি হেনার মার সাথে কথা বলতেছে। কি রে, তোমরা বাসে এসে পড়ছো? আমরা আরো এখন বাসে যাব ভাবতেছি। এখান থেকে এসে একটাও কল করে নাই কেন? ভাবছিলাম কল করলে তোমাদের অসুবিধা হবে, তাই করি নাই। ভালো করছিস, কিন্তু রাইসা কই? রাইসাকে দেখতেছি না। তোর মেয়ে তো ওর মায়ের কাছে চলে গেছে। ওদের কথা শুনে আমি অবাক হলাম। মানে রাইসার মায়ের কাছে গেছে মানে? রাইসাকে ওর আম্মু নাবিলা নিয়ে গেছে। নাবিলা নিয়ে গেছে মানে? হ্যাঁ, নাবিলাকে ডেকে আমি সবকিছু বলছি। বিদেশে গিয়ে কি কি ঘটেছে সব বলেছি। নাবিলা এটা শোনার পর বলল রাইসাকে নাকি নাবিলার মেয়ের পরিচয় দিবে। তারপর নাবিলা রাইসাকে নিয়ে চলে গেছে ওদের বাসায়। তুই আসলে সাথে নিয়ে যাইতে, কিন্তু নাবিলা বলেছে তুই আসলে ওদের বাসায় যেতে। আর নাবিলা নাকি এখন চলে যেতে হবে, তাই নাবিলা রাইসাকে নিয়ে চলে গেল। তোরা নাবিলার সাথে রাইসাকে যেতে দিলে কেন? রাইসা নিজেই নাবিলার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর তাছাড়া রাইসা নাবিলাকে ওর মা জেনে অনেক খুশি হয়েছে। নাবিলাকে পেয়ে রাইসা অনেক খুশি হয়েছে। এতদিন পর একজন মেয়ে তার মা হিসেবে পাইছে, তাই অনেক খুশি। আমি বলি কি, তুই নাবিলা আর রাইসাকে নিয়ে ভালো করে সংসার কর। ঠিক বলতেছস দোস্ত, আমরাও এটাই বলতেছি। ভাইয়া, তুমি লাবিবা ভাবিকে মেনে নিও। আচ্ছা আমি আসতেছি। কই যাবি? নাবিলার বাসায় যাব। কিন্তু এখন আসছো, কিছু না খেয়ে চলে যাবে মানে? কিছু খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাবো, আমার এখন তারা আছে। আমি আসি। যাও, সাবধানে যাইও। জি আন্টি, আমি বাইক নিয়ে ওখান থেকে চলে আসি। আমি রাস্তায় এসে শুধু ভাবতেছি নাবিলাকে এত সহজে মেনে নেব নাকি নেব না। নাবিলা আমাকে 2 বার ভুল বুঝেছে বিনা কারণে। নাবিলা নিজের ভালোবাসার মানুষের প্রতি তার বিশ্বাসই নেই। ওকে কিছু একটা করতেই হবে। কিন্তু নাবিলাকে যদি মেনে নেই তাহলে রাইসা অনেক খুশি হবে, আর যদি না নেই রাইসা খুশি হবে না। আমি এসব ভাবতে ভাবতেই নাবিলাদের বাসায় চলে আসলাম। নাবিলাদের বাসার সামনে বাইক রেখে ভেতরে ঢুকবো, তখনই দারোয়ান বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো, আপনি? ভালো স্যার, একটু আগে ম্যাম বাসায় আসলো, সাথে রাইসা ম্যামকেও নিয়ে। জানি। স্যার, রাইসা ম্যাম নাকি আপনাদের মেয়ে। স্যার, আপনি তো বিদেশে ছিলেন, আপনার মেয়ে আসলো কিভাবে? হ্যান ত্যান ছ্যাং করে আসছে, এখন ভেতরে যাবো। আমি নাবিলার বাসার ভেতরে চলে আসলাম, আর দারোয়ান আমার দিকে অবাকে তাকিয়ে আছে। আমি বাসার ভিতরে ঢুকে দেখি রাইসা নাবিলাদের বাসার ভিতরে খেলতেছে, আর নীলার বরের সাথে। আমাকে দেখে নীলা বলল, ও দুলা ভাই, কখন আসছো? দেখতেই তো পারতেছ। দাঁড়াও, আমি নাবিলাকে ডেকে আনি উপর থেকে। কাউকে ডাকার দরকার নেই, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি, আর কারোর সাথে কথা বলতে আসিনি। রাইসা, চলো বাসায় যাব। পাপা, মামনিকে সাথে নিয়ে যাবে না? এটা তোমার মামনি না, বাসায় চলো এখন। না পাপা, তুমি আমাকে মিথ্যে বলতেছো।
মামনি আমাকে অনেক আদর করে। আমি মামনিকে বাসায় নিয়ে যাব। রাইসা, একবার বললাম না ওরা তোমার আম্মু না? এখন বাসায় চলো। নাবিলা আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেমন আছো? তোমার কোনো ক্ষতি হয় নাই তো? এই মেয়ে, কে তুমি? আমাকে জড়িয়ে ধরছো কেন? প্রিন্স, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করতেছো? তুমি আমাকে না চেনার ভান কেন করতেছো? আমি আপনাকে না চেনার ভান কই করতেছি? আপনি কে? বুঝছি, তুমি আমার উপর অভিমান করছো। আসলে সরি, তোমাকে ভুল বোঝার জন্য। আমি আসলে রাইসার কথা শুনে নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই, তাই তোমার কোনো কথা শুনি নাই। আমাকে মাফ করে দাও। আমার সাথে কারো ভুল বোঝাবুঝি হয়নি, আর আমার কাছে কেউ কোনো দোষও করেনি। তুমি আমার উপর অভিমান করে আছো, তাই না? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। এবারের মতো সরি। আমি কাউকে সরি বলতে বলিনি। আমি আমার মেয়েকে এখান থেকে নিতে এসেছি। রাইসা, চলো। আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না। আমাকে এবারের মতো মাফ করে দাও। পাপা, মামনিকে নিয়ে চলো না বাসায়। আমি মামনির সাথে বাসায় গেলে খুব মজা করব। রাইসা, তোমাকে বললাম না এটা তোমার আম্মু না? এখন চলো আমার সাথে। রাইসা আমার রাগ দেখে চুপ হয়ে গেল। এই প্রথম রাইসার উপর রাগ দেখালাম। নাবিলের আম্মু সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। নীলা আর ওর স্বামী এখনো চুপ হয়ে আছে। দুলা ভাই, ছোট বাচ্চার উপর এভাবে রাগ দেখাতে নাই। আমি জানি। মামুনি, চলো, পাপার সাথে বাসা যাবে। না, তুমি আর রাইসা এখান থেকে যাবে না। সেটা আপনার কাছে আমি জিজ্ঞেস করবো নাকি? রাইসা, চলো মামুনি। নাবিলা টেবিল থেকে একটা ছুরি হাতে নিয়ে বলল, প্রিন্স, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি নাবিলার কথা না শুনে রাইসাকে নাচতে যাবো, ঠিক তখনই নাবিলা নিজের হাতের উপর ছুরি রাখলো। তাতে নাবিলার হাতটা কিছুটা কেটে গেল। তা দেখে আমি নাবিলার কাছে দৌড়ে গেলাম। তুমি কি পাগল হয়ে গেছো? নাবিলার হাত কাটতে দেখে নাবিলার আম্মু, নীলার স্বামী রাইসা সবাই তাড়াতাড়ি এখানে আসলো। হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি তোমাকে কখনো বলেছি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তো তোমার সাথে মজা করছি, তাই তুমি হাত কেটে ফেলবে? কি, তুমি আমার সাথে মজা করছো? তোমার এই জন্য শাস্তি পেতে হবে। পরে দিও, এখন রুমে চলো। তোমার হাতের রক্ত বন্ধ করতে হবে। শাশুড়ি আম্মু, আপনার মেয়ের হাত ঠিক করতে হবে। আমি যাই। যাও, আমি এখানে তোমাদের বিয়ে ঠিক করতেছি। শাশুড়িরে মনে মনে দোয়া করতেছি, কিন্তু শ্বশুরে করবো না। শালা ঘাটতেরা। হ্যাঁ শাশুড়ি মা। পাপা, মামনি, আমিও যাব। না মামনি, তুমি আন্টিদের সাথে খেলো। তোমার আম্মু আব্বু একটু ইজি কামে বিজি থাকবে। যাও দুলাভাই, যান, ভালো করে রোম্যান্স করেন। আমি মুচকে এসে চলে গেলাম। আমি নাবিলাকে রুমে এনে হাতে ব্যান্ডেজ করে দিলাম। নাবিলা আমার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখে 3 বছর ধরে দেখি নাই, তোমাকে তাই আজ মন ভরে দেখবো। দেখো, এখন থেকে সবসময় দেখে রাখবে। রাখবো। এখন তোমাকে শাস্তি পেতে হবে আমার সাথে মজা করার জন্য। মজা করার জন্য কেউ শাস্তি দেয়? আমি দেই। এখন তোমার শাস্তি হলো আমাকে জড়িয়ে ধরে দিতে হবে অনেকগুলো। তুমি আমাকে 3 বছর ধরে আদর করো নাই, আজকে আমাকে বেশি করে আদর করতে হবে। এটা তো আমিও চাই। আমি নাবিলাকে জড়িয়ে ধরবো, তখন আমার মোবাইলে একটা কল আসলো। কলটা রিসিভ করলাম বিরক্তি নিয়েই। শালার বিজি কামের সময় ফোন দেয় আর সময় পায় না। হ্যাঁ ভাই, কে আপনি? ভাই, আমি নাইম। ভাই, আমার একটা সাহায্য লাগবে জরুরি। হ্যাঁ ভাই বলেন, কি সাহায্য? দেখি করতে পারি কিনা। ভাই, ফোনে বলতে পারবো না। তাহলে? ভাই, আপনি এই ঠিকানা চলে আসেন, আমি বলতেছি। আচ্ছা ভাই, আসতেছি। ভাই, তাড়াতাড়ি আসেন। আমি ফোন কেটে দিলাম। কে কল দিল? একটা লোক ফোন করে সাহায্য চাচ্ছে, তাই একটা জায়গায় যেতে হবে। এখনই যেতে হবে? আর একটু পর যাইও। জরুরি যেতে হবে আমার। আচ্ছা যাও, গাড়ি নিয়ে যাইও। এই নাও চাবি। আচ্ছা। আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে লোকটা যে ঠিকানা দিল সেখানে চলে গেলাম, কারণ আমি ছোট থেকেই কোনো লোক বিপদে পড়লে সাহায্য করতাম। আমি সেই জায়গায় গিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা আমাকে দেখে বলল, ভাই, আমি আপনাকে কল দিচ্ছি। বলেন, কি সাহায্য চাইছিলেন? ভাই, তার জন্য একটা জায়গা যেতে হবে। আবার কই যাইতে হবে? ভাই, আপনার গাড়িতে উঠেন, বলতেছি। গাড়িতে কেন? ভাই, তারপর বলতেছি। আমি লোকটাকে নিয়ে গাড়িতে উঠলাম। আমি সামনে বসে গাড়ি চালাচ্ছি, লোকটা পিছনে বসলো। ভাই, এবার বলেন, কি সাহায্য? সাহায্য আমার না, তোর লাগবে এখন। এটা বলে নাইম আমার মুখে একটা কাপড় ধরলো। আমি অজ্ঞান হয়ে পড়লাম। আমার আর কিছু মনে নেই।
যখন জ্ঞান ফিরল তখন থেকে আমি একটা রুমে বন্দি। আমি যখন উঠতে যাব তখনই দেখি আমার হাত পা বাঁধা। তখনই রুমের লাইটটা জ্বলে উঠলো। লাইটের আলোতে দেখি নাইম, যে আমাকে ধরে আনছে, তার সাথে 4 জন লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে নাইম বলল, কিরে তোর জ্ঞান ফিরে গেছে? তুই আমাকে এখানে ধরে আনছিস কেন? কুল কুল, তোকে সব বলতেছি। তোকে এখানে কেন ধরে আনছি? তোকে ধরে আনছি নাবিলার কারণে। নাবিলের কারণে মানে? হ্যাঁ, নাবিলার কারণে। আমি নাবিলাকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু নাবিলা রিজেক্ট করে দেয়। ও, তাহলে তুই সে নাইম? শালা তো সাহস তো কম না, আমার হবু বউকে বিয়ের প্রস্তাব দিস। আর হে, তোকে এইভাবে কিডন্যাপ করছে কারণ তোকে সহজে কিডন্যাপ করতে পারতাম না, কারণ তাই তোকে প্ল্যান করে সাহায্যের কথা বলে কিডন্যাপ করলাম। শালা আমাকে কিডন্যাপ না করে পুলিশ অফিসার অথবা সিআইডিতে কাজ করলে তো পারতি, কিডন্যাপ কেন করস? তাছাড়া আমার কাছে আসতি, আমি শ্বশুরকে বলে দিতাম, পুলিশে চাকরি দিত। জানিস তো আমার শ্বশুর কি হয়? আমি জানি এখন এখানে কি ঘটবে। রাখ তোর শ্বশুর। শালা তুই কখনো নাবিলাকে বিয়ে করতে পারবি না, কারণ আজকেই তোর এখানে শেষ দিন। এখানেই তোকে আমি উপরে পাঠিয়ে দেবো, তারপর নাবিলাকে আমি বিয়ে করব। আমাকে মেরে দিলে তুই বেঁচে যাবি, আর তোকে নাবিলা কখনো বিয়ে করবে? শালার বলদের লগে এখন মজা নিতেছি। আমি নাবিলাকে কিডন্যাপ করে বিয়ে করব। শালার আবাল, তো সাহস তো কম না, আমার বরে কিডন্যাপ করবি? হ্যাঁ হ্যাঁ, শুধু তোর বউয়ের কিডন্যাপ করব, সেটা বড় কথা না। এখন বড় কথা হলো তোকে এখন উপরে পাঠিয়ে দেবো। কে কার উপরে পাঠায় দেখবি? আমি এটা বলেই চেয়ারে বাঁধা অবস্থায় চেয়ার সহ দাঁড়িয়ে গেলাম। তারপর হাত দুইটা জোরে দুই পাশে টান দিলাম, চেয়ারটা ভেঙে গেল। কিন্তু চেয়ারে রশি দিয়ে হাত বাঁধা, কিন্তু চেয়ারটা একটু ভেঙে ভাগ হয়ে গেল। প্রিন্স শান্ত হলেও প্রিন্স মাফিয়াদের থেকে ভয়ঙ্কর। আর তুই আমাকে মেরে আমার বউকে কিডন্যাপ করবি বলিস? তোর সাহস তো কম না। আমি এতক্ষণ তোর সাথে মজা করছি, কিন্তু এখন তোর সাথে ফুর্তি করব, তোরে মেরে। শালা তোরে আগে মারবো, এই মার শালারে। ওরা আমাকে মারতে আসলো, কিন্তু সবগুলোকে মার খেয়ে তক্তা বানিয়ে দিছি। এদিকে নাইমের লোকগুলোকে মেরে শুয়ে দিলাম। আমি নাইমের দিকে তাকিয়ে দেখে ও পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতেছে। কিরে, আমাকে না মেরে পালিয়ে যাওয়ার ধান্দা করতেছিস কেন? আমাকে না মেরে ফেলবি, তাহলে এখন পালানোর জন্য রাস্তা খুঁজছিস কেন? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কিরে, 3 মিনিট তো লোকদের সাথে ফুর্তি করলাম, আর তার মধ্যে তুই কম দামি গাঞ্জা খেয়ে ফেললি নাকি? আমাকে কিডন্যাপ করে এনে একটু আগে বললি আমাকে মেরে ফেলবি, আর এখন বলতেছিস ভাই আমাকে ছেড়ে দেন। আবার ভাইও দেখতেছিস কেন? মায়ের দেখে কি ভয় পেলি নাকি? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো কিডন্যাপ করব না আপনাকে। আচ্ছা এদিকে আয়, তোকে কিছু করবো না। নাইম ভয়ে আসতেছে না। কি হলো, কথা কানে যায় না? নাইম ভয়ে ভয়ে আমার কাছে আসলো। নাইম কাছে আসতেই ওকে একটা থাপ্পড় মেরে দিলাম। তোর তো সাহস কম না, আমাকে মেরে ফেলবি বলিস, আবার আমার বউকেও কিডন্যাপ করবি বলিস। একটু আগে বাংলার বিদেশি মাল সাইজ করছি, এখন তোরে সাইজ করমু? আমি এটা বলে নাইমকে মারা শুরু করলাম। ভাই, আমাকে আর মারিয়েন না ভাই। শালা মারার সময় বলবি ভাই মারো মুঝে মারো, ভাই আর মাইরেন না বললে কিন্তু আরো বেশি মারমু। আচ্ছা ভাই, মারো মুঝে মারো। তার কইতে আমি নাইমকে দুমদুম করে মারতেছি। ভাই, আর মারিয়েন না। তোরে এই কথা বলতে একবার মানা করছি। প্রিন্স, এটাকে আর মারিও না। পিছনে ফিরে দেখি নাবিলা, আর নাবিলার গার্ডরা দাঁড়িয়ে আছে। নাবিলাকে দেখে আমি অবাক হলাম। নাবিলা কি করে জানলাম এখানে? নাবিলা তুমি এখানে? আমি অফিসার একে নিয়ে এমন মাইর দিবেন যাতে আমার নাম ভুলে যাই। ওকে ম্যাম, চলো আমার সাথে। গার্ডস নাইম আর ওদের লোকদের নিয়ে চলে গেল। চলো গাড়িতে উঠো, তারপর কথা বলবো। কিন্তু আমি নাবিলা গাড়িতে উঠলাম। তুমি জানলে কিভাবে আমি এখানে? তুমি আসতেছো না দেখে আমি তোমার ফোনে কল দিছি, কিন্তু তোমার মোবাইল রিসিভ করতেছো না। হঠাৎ তোমার ফোন রিসিভ হয়ে যায়, আর নাইমা তুমি কি কথা বলো আমি শুনিনি। তারপর আমি তোমার মোবাইলের লোকেশন ট্যাগ করি, তারপর এখানে চলে আসছি। কিন্তু আমার ফোন তো পকেটে ছিল, রিসিভ হলো কিভাবে? মনে হয় চাপে পড়ে রিসিভ হয়ে গেছে। হতে পারে। রাইসা বাসায় নাকি? আব্বু আমার সাথে খেলতেছে। নাবিলা, রাইসাকে সারা জীবন নিজের মেয়ের মতো আগলে রাখবে তো? রাইসা তোমাদেরই মেয়ে, আর হ্যাঁ, শুধু রাইসাকে না, তোমাকেও সারা জীবন আগলে রাখবো। আবার কখনো ভুল বুঝবে না তো? নাবিলা আমাকে জড়িয়ে ধরে বলল। আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমি আর নাবিলা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর নাবিলার বাবা আমাকে দেখে বলল,
প্রিন্স, আমাকে মাফ করে দাও তোমাকে ভুল বোঝার জন্য আর তোমার গায়ে হাত তোলার জন্য। আসলে একমাত্র মেয়ে, তাই ওর গায়ে হাত দেওয়া আর ওর কান্না সহ্য করতে পারি নাই। আঙ্কেল, আপনি মুরব্বী, আর মুরব্বী মানুষ, আমার থেকে ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি সবাইকে ক্ষমা করে দিছি, আর আগের অনেক খারাপ কিছু ভুলে গেছি। আমারগুলো ভুলে গেছেন? সব। আমি আর নাবিলা সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসি, আর আয়শা খেলতেছে। নাবিলার আব্বু সামনের সপ্তাহে আমাদের বিয়ে ঠিক করে ফেলছে। এবার কি আদরটা দিবে? এই সময় তো দেয় নাই। তার দেরি কি? আমি নাবিলাকে টেনে আমার কাছে নিয়ে আসলাম। তখনই রাইসা আসলো আর বলল, পাপা, তুমি মামনিকে পেয়ে আমাকে আর আদরই করো না। আমিও তাকে বললাম, কে বললো মামনি তোমাকে আদর করি না? তোমাকে পাপা সব সময় আদর করি। বলে রাইসাকে কোলে নিলাম। আমি কি ভালোবাসি না নাকি আমার মামনিকে? আমিও ভালোবাসি আমার কিউট মামনিটাকে, কিন্তু আমার মামনি আমাকে ভালোবাসে না। নাবিলা রাইসাকে আমার কোল থেকে নিয়ে বলল, না, আমি আমার মামনি আর পাপাকে অনেক ভালোবাসি। তাই নাকি মামনি? আজ থেকে আমরা সবাই হ্যাপি ফ্যামিলি। আমি এটা বলে রাইসা আর নাবিলাকে জড়িয়ে ধরলাম। এমন করে চলে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন, এমন করে যেন আমার আর নাবিলার আর আমাদের মেয়েকে নিয়ে আমাদের ভালোবাসার সুন্দর সংসার অটুট থাকে, আর অটুট থেকে আমাদের ভালোবাসা। সবাই দোয়া করবেন। দেখা হবে অন্য গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। প্লেনে বসে আছি আর ভাবছি আমার অতীতের কথা। তো চলুন আপনাদেরকে আমার অতীত শুনিয়ে নিয়ে আসি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এসব ভাবতে ভাবতে বাস্তবে ফেললাম। আর হ্যাঁ, আরেকটা কথা, গলা বসে যাওয়ার কারণে ভয়েসটা খুব খারাপ হয়েছে। আশা করি কেউ কিছু মনে করবেন না। কষ্ট হলো আপনাদের জন্য গল্প আপলোড দিই, তবুও তো আপনারা লাইক কমেন্ট করেন না। আর আপনারা তো গল্প শুনেন অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ অন্তত আজকে সাবস্ক্রাইব করবেন এই ভাঙ্গা গলা নিয়ে ভয়েস করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।